শেষ অবধি পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি আজকে হাজির হয়ে গেলাম একের পর এক সেরা কিছু ভয়ঙ্কর ভয়ের ঘটনা আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো শুরুতেই আমি আজকে যেই ঘটনাটা শেয়ার করব সেটা আমাকে পাঠিয়েছেন মেহেদি হাসান উৎস ভাই। তিনি আমাকে কুমিল্লা থেকে ঘটনা পাঠাচ্ছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি সবসময় আমাকে যখনই বলছি তখনই আপনার জন্য ঘটনা লিখে পাঠিয়ে দিচ্ছেন। তো ওনার বাড়ি আমার ঠিক গ্রামের বাড়ির পাশেই, আর উনি আমার দেশি একজন ছোটো ভাই বলা যায়। তো আমি সরাসরি ওনার প্রথম ঘটনায় চলে যাচ্ছি, যেটা উনি আমাকে পাঠিয়েছিলেন কয়েকদিন আগে। এই ঘটনাটা উৎস ভাই ওনার দাদার কাছ থেকে শুনেছেন। এটা 1985 সালের একটা ঘটনা। ওনার দাদার বাড়ির ঠিক পাশেই কয়েকটা বাড়িতে একটা লোকের সাথে এই ঘটনাটা ঘটে। সেই লোকটার নাম ছিল তোরাব আলী। তার বয়স নাকি ছিল 40 কি 45। তো তার বিয়ে হচ্ছিল না এবং তার বিয়ের প্রতি খুব একটা আগ্রহ ছিল না। তো আশেপাশের বাড়ির বা গ্রামের যারা আছে তারা নাকি সবসময় ওনাকে বলতো যে এই তোরাব, তুমি বিয়ে করো না কেন, তোমার তো বয়স বেড়ে যাচ্ছে। এদিকে তোরাবের বাবা মা তারাও সবসময় প্রেশার দিত যে বিয়ে করে ফেল বাবা, তোর তো বয়স হচ্ছে, আর একটা সময় তো দেখা যাবে যে তুই মানে এরকম একা একা ফিল করবি, তোর বিয়ে করা দরকার। তখন অনেকে যখন এরকম প্রেশার দিচ্ছে তখন সেই তোরাব আলী সিদ্ধান্ত নেয় যে সে বিয়ে করবে এবং তার জন্য একটা পাত্রী দেখা হয়। পাশের 2 গ্রাম পরেই সেই পাত্রীর খোঁজ পাওয়া যায় এবং ঠিক হয় যে কোন এক শুক্রবারে তার বিয়ে হবে। তো এদিকে সব কিছু ঠিকঠাক। তো বিয়ের আগের দিন তোরাব আলী রাতে যখন ঘুমাবে তখন তিনি স্বপ্ন দেখে যে কিছু একটা তাকে লোহার শিকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে একটা নির্জন মাঠে নিয়ে যাচ্ছে এবং সেই মাঠে নিয়ে যাওয়ার পর তার বুকটা ধারালো কিছু দিয়ে চিরে ফেলবে। এরকম যখন উল্টাপাল্টা খারাপ কিছু তোরাব আলী স্বপ্নে দেখছিল, তো হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় এবং সে দেখতেছে যে তার বুকের মধ্যে মানে বড় একটা নখের আঁচড় দেওয়া এবং তার বুকটা জ্বলতেছিল। তো তোরাব আলী ভাবে যে হয়তো এমন হতে পারে যে স্বপ্নের মধ্যে হয়তো সে খারাপ কিছু দেখেছে এবং নিজের হাত দিয়ে বা নিজের নখ দিয়ে নিজের বুককে চিরেছিল। যাই হোক, পরের দিন সে বিয়ে করতে যাবে, দুপুরে ঠিক আগ মুহূর্তে রওনা দেয় এবং সে হেঁটেই রওনা দেয়। ওরা ছিল 8-10 জন, এরকম বিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে তারা, যদিও খুব একটা বেশি দূরে ছিল না, 1 কি 1.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। তো তোরাব আলী যখন রওনা দেয় হঠাৎ তার ফিল করতেছে সে নাকি ফিল করছিল যে পিছনে অসংখ্য লোক আছে। তোরাব নাকি বারবার পিছে তাকাচ্ছিল যে আসলে কেউ আছে নাকি দেখার জন্য, কিন্তু দেখতেছে যে না, বরযাত্রা যারা যাচ্ছে সেই 7-8 জন তারাই আছে। যাই হোক, মেয়ে বাড়ির মানে তোরাব আলীর হবু স্ত্রীর বাড়ির কাছাকাছি যখন যায় তখন হঠাৎ একটা কানের মধ্যে আওয়াজ আসে তোরাব আলীর, যে কেউ একজন ফিস ফিস করে বলতেছে যে বিপদ ডেকে আনছিস, তোর মৃত্যু আসন্ন। তোরাব আলী তখন আবার চারপাশে তাকায়, দেখতেছে যে না, এটা তো আমরা বরযাত্রীর সাথে আর কেউ নাই এখানে, তো কথা বলতেছে কে। যাই হোক, সেদিন তারপর তোরাব আলীর বিয়ে হয় দুপুরে। তো বিয়ে বাড়িতে সেদিন তার মানে তার শ্বশুর বাড়িতে তার সেদিন থাকতে হবে। তো মাগরিবের ঠিক পরবর্তী মুহূর্তে তোরাব আলী যে রুমে বসেছিল তার একটা দুঃসম্পর্কের এক আত্মীয় সেই রুমে তোরাবের সাথে বসা, তোরাবের স্ত্রী ছিল অন্য একটা রুমে। তোরাব জানলা দিয়ে দেখতেছে অন্ধকারের মধ্যে কিছু একটা তার দিকে তাকায় আছে এবং সেটার চেহারা নাকি অনেকটা বিদ ঘুটেছিল এবং এক নাগারে তোরাবের দিকে তাকাইছিল এবং একবার হাসছে এবং একবার কান্না করতেছে। তো তোরাব এটা দেখে ভয় পেয়েছে এবং ওর পাশে যে আত্মীয় বসা তাকে বলতেছে যে ভাই দেখেন তো জানলা এটা কী। তো বলছে কী দেখছো তুমি জানলায়? বলছে জানলা কি একটা খারাপ কিছু একটা দেখলাম, অনেক বাজেভাবে হাসতেছে কাঁদতেছে। তো ওরা কেউ মনে করলো যে হয়তো বিয়ে বাড়িতে কেউ এখানে দুষ্টামি করতেছে, বলতেছে যে থাক এগুলো বাদ দে, ওগুলো দেখো না। তো এটা ঘটার পর রাতে যখন তোরাব ঘুমাতে যাবে তখনও দেখতেছে যে এরকম কিছু মানে আজে বাজে আওয়াজ আসতেছে, কিন্তু ও ভাবে যে হয়তো নতুন জায়গায় আসে থাকতে হয়তো এরকম আশেপাশে খারাপ কিছু বা কুকুর শিয়াল এরকম থাকতে পারে, এরকম আওয়াজ করতেছে, এটা হতেই পারে। তো এরকম 2-3 দিন শ্বশুরবাড়ি থাকার পর তোরাব আলী তার নিজের বাসায় এসে পড়ে। সে তার দৈনন্দিন জীবন যেভাবে চালাচ্ছিল সেভাবে চলছে ওর জীবন। তো কোনো একদিন সে দোকানে কাজ শেষ করে যখন সন্ধ্যার এসার পরে যখন বাড়ির দিকে ফিরবে, ওর বাড়ির কাছে একটা পারিবারিক কবরস্থান ছিল। তো তোরাব আলী দেখতেছে যে কবরস্থানের মধ্যে একটা মানে 20-25 বছর বয়সের একটা মেয়ে বসে বসে কাঁদতেছে। মানে এটা যখন তোরাব আলী কবরস্থানটা ক্রস করবে তখন সে দেখতেছে। তো দেখার পর তোরাব আলী ভাবে যে এত রাতে এখানে কান্না করবে কার, এটা তো আমাদের পারিবারিক কবরস্থান, এখানে কে বা মারা গেল এর মধ্যে। তখন তোরাব আলী কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে এই যে আপনি কে, আপনি কাঁদতেছেন কেন? কিন্তু এখান থেকে কোনো ভয়েস বা কেউ কিছু বলতেছে না, শুধু মেয়েটা কেঁদেই যাচ্ছিল। আবার বলতেছে যে এই যে আপনি কাঁদতেছেন কেন, আপনি কে? যখন তোরাব সেই কবরস্থানের গেটটা খুলে ভিতরের দিকে ঢুকতে যাবে তখন সেই মেয়েটা তাকায় এবং তোরাব দেখে যেটা তার স্ত্রী এবং তার স্ত্রীর চেহারাটা ঠিক
সেরকম বিধ ঘটে যেরকমটা তোরাবালি ওই জানলা দিয়ে ওর শ্বশুরবাড়িতে প্রথম দিন দেখেছিল। এটা দেখার পর তোরাবালি দৌড়ে তার বাসায় এসে পড়ে এবং বাসায় কাউকে কিছু না বলে সরাসরি তার রুমে গিয়ে কাঁথা মুড়িতে ভয়ে ঘুমায় যায়। হঠাৎ তোরাবালি স্বপ্ন দেখতেছে যে তখন নাকি ফজরের আগ মুহূর্ত বাসায় হঠাৎ আগরবাতির ঘ্রাণ এবং তার যে উঠান সেখান থেকে একটা মরা বাড়িতে যেরকম কান্নাকাটি হয় সেরকম আওয়াজ আসতেছে। তোরাবালি তাড়াতাড়ি ঘুম থেকে উঠার পর সে তার উঠানে যায়। উঠানে যাওয়ার পর সে দেখতেছে তার মা, তার কয়েকজন আত্মীয় এবং তার স্ত্রী দ্বারা জোরে জোরে কাঁদতেছে এবং একটা লাশের খাটিয়া। তোরাবালি তার মাকে বলতেছে যে মা, এটা কার লাশের খাটিয়া? তার মা কেঁদে কেঁদে বলতেছে যে তুই দেখ একবার। সঙ্গে সঙ্গে তোরাবালির বাবাও বলতেছে যে বাবা তুই দেখ এটা কার লাশ। এটা যখন তোরাবালি শুনে তখন সে লাশটার মুখের বাঁধন খুলতে যাবে এবং দেখতেছে এটা তোরাবালির নিজের লাশ এবং তার মুখে অনেক আঁচড়ের দাগ। এটা দেখার পর তোরাবালির যখন হোশ আসে, মানে তার যখন জ্ঞান আসে, সে দেখতেছে যে সে শোয়া অবস্থায় আছে, তার পাশে তার বাবা মা, তার বোন এবং তার বউ ঠিক তার মাথার উপর অংশে দাঁড়ায় আছে। তোরাবালির সঙ্গে সঙ্গে বসে গিয়ে বলতেছে, শোয়া অবস্থায় ছিল তো, বসে গিয়ে বলতেছে যে আম্মা আব্বা আমি কোথায় আছি এখানে, এটা কি হচ্ছে আমার সাথে? তখন সেখানকে যারা ছিল তারা বলতেছে যে দেখ, কান্নাকাটি করে বলতেছে যে বাবা তোকে গতকাল রাতে কবরস্থানের পাশে পাওয়া গেছে, গ্রামের যারা লোক ছিল তারা নিয়ে আসছে। তোরা হঠাৎ করে তার স্ত্রীর দিকে তাকাচ্ছে যে স্বপ্নে, হয়তো সে স্বপ্ন দেখেছিল যে স্বপ্নে বা তার প্রথম দিন তার শ্বশুরবাড়িতে যেই বিদঘুটে মহিলা বা তার স্ত্রীর চেহারা কোনো পরিবর্তন, হঠাৎ করে এরকম মানে চেহারাটা এখন বিদঘুটে হয়ে গিয়েছে। এটা দেখার পর তোরাবালি তার মাকে বলতেছে মা আমার খুব ভয় লাগছে, আমার কী কর, আমাকে তোমার বাঁচাও, এখানে আমাকে এখানে থাকতে চাচ্ছি না, তোমরা কী করবা তাড়াতাড়ি করো। তো তোরাবালির কোনো একটা দুঃসম্পর্ক চাচা মনে আশেপাশেই থাকতো, তাদের বাড়ির আশেপাশে থাকতো। সেই চাচা বড় আলেম ছিল, সেই চাচাকে সঙ্গে সঙ্গে ডাকা হয়। তো সেই চাচা আসে। সেই চাচা ঘরে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ তোরাবালির বউ সে খুব ছটফট করতেছে। সে হঠাৎ বলতেছে তোরাবালিকে যে দেখো তুমি তো অসুস্থ, আচ্ছা ঠিক আছে আমি একটু বাড়ি চলে যাই, আমি পরে আসতেছি, মানে আমি থাকবো না এই বাসায়, এরকম কথাবার্তা বলতেছে, মানে খুব ছটফট করতেছে। তো সে তোরাবালি যে চাচা যে আসেন, যিনি আলেম ছিলেন, তো উনি আসার পর তিনি এই জিনিসটা লক্ষ্য করতেছে এবং সঙ্গে সঙ্গে তোরাবালির মাকে বলতেছে যে ভাবি আপনি বাসার দরজা জানালা সব আটকায় ফেলেন এবং আপনি ভাইজান তোরাব আর আপনার যে ছোটো মেয়ে আর এই বৌমা সে থাক, দেখে কি হয়। কিন্তু তোরাবালির বউ বলতেছে যে এগুলো কী দরকার, দরজা জানা কেন আটকাবেন, থাক না, এটা যেভাবে আছে সেভাবেই থাক। এরকম যখন ঘটতেছে তখন তো কিছু করার নাই। তো সেই চাচা বলতেছে যে একটা জায়নামাজ দেন, আমি একটু 2 রাকাত নফল নামাজ পড়বো। তখন নাকি তিনি নফল নামাজ পড়েন। নফল নামাজ পড়ার পর তারপরে হঠাৎ করে তোলাবাড়ির স্ত্রী কর্কশ ভাষায় বলতেছে সেই ওনার চাচাকে, মানে ওই চাচা শ্বশুরকে, মানে তোরাবাড়ির চাচাকে বলতেছে যে তুই এগুলো আমল করিস না, আমার খুব কষ্ট হইতেছে, প্লিজ, মানে এটা বলতে অনুরোধ করতেছে আর কি যে আমাকে তুই বাঁচা, এই আমলটা করিস না। তখন তোরাবালি বলতেছে এগুলো কী ঘটতেছে। তখন সেই বউ, মানে তোরাবালির বউকে, মানে চাচা বলতেছে ওকে একটু বেঁধে রাখেন, তারপরে কথা বলা যাবে। তখন নাকি তোরাবালির বউকে মানে বেঁধে রাখা হয়, কিন্তু তার মধ্যে ছটফট কাজ করতেছে। তো সেই মুহূর্তে নাকি সেই তোরাবালির শ্বশুরবাড়িতে খবর দেওয়া হয়, তোরাবালির শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু লোককে ডাকা হয় যে আপনি তাড়াতাড়ি আসেন, আপনার বৌমা কী করতেছে দেখেন। তখন তারা তো আসে। আসার পর তোরাবালির স্ত্রীর সাথে যে জিন থাকতো সেই জিনটাকে হাজির করা হয়। সমস্যাটা ছিল এমন যে সে জিনটা এসে বলে যে আমি ছোটোবেলা থেকেই এই মেয়েটার সাথে আছি এবং আমি চাইতাম না যে সে অন্য কারো স্ত্রী হোক, এবং এজন্য এর আগেও ওরকম একটা বিয়ে আসছিল, আমি এরকম বিয়েটা আমার কারণে এরকম হয় নাই। তো এগুলো শোনার পর সেই চাচা তখন সেই তোরাবালির শ্বশুর শাশুড়িকে বলতেছে যেগুলো আপনি কেন গোপন রাখলেন। তখন সেই মানে তোরাবালির শ্বশুর শাশুড়ি স্বীকার করতেছে যে হ্যাঁ আমার মেয়েটা ছোটোবেলা থেকে সমস্যা আছে এবং এই জিনের কারণে খুব সমস্যা হচ্ছিলো, আমরা অনেক তাবিজ দিয়েছিলাম ওকে বা ঝাড়ফুঁক দিয়েছিলাম, ভাবছিলাম যে এবার হয়তো বিয়েটা করলে কোনো সমস্যা হবে না, এবং 2-3 দিন তো ভালোই চলছিল, কিন্তু হঠাৎ কেন এরকম হলো কিছুই বুঝলাম না। তো এখন আর কী করা। পরবর্তীতে যেটা শোনা যায় তোরাবালি নাকি তার স্ত্রীকে ছেড়ে দেয় এবং সে নাকি আবার একলা জীবন সে অতিবাহিত করে, এবং তোর একলা জীবন থাকতে থাকতে নাকি সে একটা সময় সে মারা যায় সেই তোরাবালি। তো এটা ছিল উৎস ভাইয়ের প্রথম ঘটনা, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে ওনার আরেকটা ঘটনা নিয়ে আমি আসছি, সাথেই থাকবেন। আলাউদ্দিন হুজুরের ঘটনা আপনারা বিগত 2-1 এপিসোডে শুনে থাকবেন, আর এই ঘটনাগুলো আমাকে পাঠাচ্ছেন মেহেদি হাসান উৎস ভাই।
মেহেদী হাসান উৎস ভাই তিনি ছোট বড় অনেক ঘটনা পাঠাচ্ছেন এবং তার পাশাপাশি উনি আমাকে কথা দিয়েছেন আলাউদ্দিন হুজুরের ঘটনা নিয়মিত পাঠিয়ে যাবেন। ওনার বাড়ির আশেপাশেই নাকি এই হুজুর থাকেন, এজন্য ওনার কাছে অনেক ঘটনা আছে এরকম ওই হুজুরের কাছ থেকে সংগ্রহ করা। তো হুজুরের ঘটনা আমি শুরু করার আগে একটু বলে নিচ্ছি যে এই আলাউদ্দিন হুজুর উনি আধ্যাত্মিক লাইনের একজন হুজুর এবং ওনার যখন বয়স 20 কি 21 তখন থেকে তিনি এরকম বিভিন্ন ধরনের কাজ করে থাকেন একটা জিনের মাধ্যমে। ওনার সাথে যে জিনটা থাকে সেই জিনটার নাম ইকরা। একটা আধ্যাত্মিক আয়না আছে আলাউদ্দিন হুজুরের কাছে। যখন তিনি কোনো সমস্যায় পড়েন তখন সেই আয়নার মাধ্যমে এই জিনকে স্মরণ করলেই সেই ইকরা জিন এসে পড়ে। তো 2016 সালের নভেম্বরের 3 তারিখ ছিল, তখন রাত্রে এশার নামাজের পর যখন খাওয়া দাওয়া শেষ করে হুজুর ঘুমাতে যাবে তখন ওনার মোবাইলে একটা ফোন আসে। একটা বয়স্ক লোক যার বয়স হবে 55 কি 60, সে ফোন দিয়ে আলাউদ্দিন হুজুরকে বলতেছে যে হুজুর একটা বিপদ পড়ছে, মানে বিপদ হয়েছে একটা, আপনি একটু আসেন। তো হুজুর বলতেছে কোথায় আসতে হয়, বলেন কী সমস্যা একটু শুনি। তো সেই লোকটা বলতেছে যে চাঁদপুরে আসতে হবে, আমার বোনের বাড়িতে আমার বোনের জামাতা যিনি আছেন সে একটু অসুস্থ হয়ে গেছে, আপনি একটু আসেন। তখন হুজুর বলতেছে যে এত রাতে আসা সম্ভব না, আর চাঁদপুর যেতে হবে, আমি যদি কালকে সকালে রওনা দিই আমার একটু সময় লাগবে যেতে। তো ওই লোক বলতেছে আপনি যেভাবেই পারেন আপনি আসেন, ফ্যামিলিটাকে বাঁচান, নাহলে কিন্তু ওরা বাঁচবে না। যাই হোক হুজুর সব ঠিকানা নেওয়ার পর উনি পরের দিন ফজরের পর উনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। তো আলাউদ্দিন হুজুর যখন কোথাও এরকম সমস্যার সমাধানের জন্য যেত তখন তিনি ইকরা জিনকে বলে যেত যে আমি এরকম জায়গায় যাচ্ছি, এখানে কি আমার যাওয়া ঠিক হবে কি হবে না। তো ইকরা নাকি ম্যাক্সিমাম সময় ওনাকে পজিটিভ সাইন দিতে, হ্যাঁ আপনি যান, কোনো সমস্যা নেই, সমস্যার সমাধান আপনি করতে পারবেন। যাই হোক সেদিনও এরকম কথা ইকরা বলেছিল। তো হুজুর আরেকটা জিনিস ওনার নাকি হতো যে এরকম যে কোনো কাজ করতে গেলে যদি সেই কাজে বড় ধরনের কোনো সমস্যার সম্ভাবনা থাকতো তখন নাকি উনি রাস্তাঘাটে উল্টাপাল্টা অনেক কিছু দেখতো, এমন কিছু আজগুবি জিনিস দেখতো যেটা হুজুর বুঝেই যায় যে এগুলা বদ জিনগুলা ওনাকে ভয় দেখাচ্ছে। তিনি যখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন কুমিল্লা থেকে, তখন যে গাড়িতে তিনি উঠেন, মানে যে বাসে তিনি উঠেন, বাসে নাকি লোক অনেক কম ছিল। তো শেষের সিটে উনি একটা লোককে খেয়াল করেন যে ওই শেষের সিটগুলো কিন্তু 5টা সিট একসাথে থাকে। তো উনি একটা লোককে খেয়াল করতেছেন যে একাই বসে আছে, কিন্তু আলাউদ্দিন হুজুরকে দেখে একটু মুচকি হাসি দেয় এবং সে নাকি প্রচণ্ড কালো ছিল। মানে কালো হতে পারে কিন্তু আলাউদ্দিন হুজুর দেখেই বুঝতে পারতেছিল যে সে সাধারণ কোনো মানুষ না, এবং তার মুখটা নাকি অনেকটা ঘোমটার মতো চাদর দিয়ে ঢাকা ছিল। হুজুরের সাথে একটা কোরআন শরীফ সবসময় থাকে, তিনি যখন কখনো কোনো কাজে গেলে কোরআন শরীফটা নিয়ে যায় এবং তার সাথে আয়নাটা থাকে। তো হুজুর ওনার সিটে বসলেন। তো সিটে বসার পর হুজুর আবার পিছনে তাকালেন, দেখতেছে লোকটা ঠিক আগের মতো এরকম হাসতেছে, কিন্তু এবারে হুজুর একটু সন্দেহ হয়। হুজুর খেয়াল করে যে লোকটার যে পা সেখানে 5টা আঙ্গুলের জায়গায় 3টা কি 4টা আঙ্গুল সে স্পষ্ট দেখতে পায়। হুজুর একটু সন্দেহ হয়, তখন হুজুর নিজে থেকে উনি আমল করতে থাকেন। 5-10 মিনিট পর উনি আবার পিছিয়ে থাকায় দেখতেছে সেই লোকটা নাই। যাই হোক হুজুর বুঝে যে এটা কোনো বদজিনের কাজ হবে, যে হুজুরকে ভয় জাগাতে যাচ্ছিল। তো হুজুর চাঁদপুর গিয়ে পৌঁছানোর পর ওনার সাথে এক পরিচিত মোয়াজ্জেম আছে ওই এলাকার। তো এই মোয়াজ্জেমের সাথে কথাবার্তা হয়। তো মোয়াজ্জেমকে বলতেছে যে এরকম আমি একটা ঠিকানা যাব, আমাকে একটু সাহায্য করেন। তো সেই মোয়াজ্জেম ওনাকে সেই বাসা পর্যন্ত পৌঁছায় দেয়। হুজুর যখন সেই বাসায় যাবে, বাসার উঠানে দেখতেছে যে প্রায় 15-20 জন লোকের মতো ভিড়, তারা দাঁড়ায় আছে কিন্তু ভিতরে ঢুকতে পারতেছে না। এবং হুজুরকে দেখা মাত্র হুজুর যখন পরিচয় দেয় তখন মনে হয় ওরা খুব, মানে এমন একটা অবস্থা যে ওদের মধ্যে একটা শান্তি কাজ করলো যে না এখন একটা হয়তো সমাধান আসবে। তখন সেখান থেকে একটা লোক, যে লোকটা ফোন দিয়েছিল হুজুরকে, সে বলতেছে যে হুজুর অনেক বড় বিপদ ঘটে গেছে, বাসাটার ভিতরে আমরা কেউ যেতে পারতেছি না। তো চলছে কেন, কী হয়েছে? বলতেছে এই বাসায় ভিতরে গেলে আমাদের সমস্যা হবে, এবং আমরা কয়েকজন যাওয়ার চেষ্টা করছিলাম, আমাদেরকে অনেক ঢিলাঢিলি করা হয়। তো হুজুর দেখতেছে যে বাসাটা সামনে যে উঠান ছিল, উঠানের চারপাশে বেশ গাছপালা, মানে যেরকম আলো আসার কথা আলো আসে কিন্তু গাছপালা ভরপুর। তো ওরা বলতেছে যে এখান থেকে খুব ঢিলাঢিলি হয়, আমরা ভিতরে যেতে পারতেছি না। তখন সেই বয়স্ক লোককে বলতেছে যে সমস্যাটা হচ্ছে যে আমার বোন জামাইকে নিয়ে সে ভিতরে আছে অসুস্থ অবস্থায়। আমার বোন শুধু আমাকে ফোন দিয়ে আমাদেরকে এই কথা বললো যে সে অসুস্থ, এখন আমাদের খুব সমস্যা হচ্ছে, এবং শুধু বোন কান্নাকাটি করতেছে এবং বলতেছে ওর বাচ্চা এবং ওর জামাই সব বিপদে আছে। এখন আপনার সন্ধানটা আমরা পাইছি কোনো রকম, আপনি একটু এটা একটা ব্যবস্থা করেন, আপনি যান, ভিতরে গিয়ে একটা সমাধান করেন। যখন এরকম কথাবার্তা চললো তখন হুজুর তার আয়নার মাধ্যমে সেই ইকরা জিনকে স্মরণ করে এবং ইকরা জিন বলতেছে
যে আপনি যান, আমি আপনার সাথে আছি, একসাথেই যাবো, আমরা কোনো সমস্যা হবে না, তবে একটু সাবধানে থাকবেন, বাসায় খুব তাড়াহুড়া করবেন না, সাবধানে থাকবেন, আবার আপনার হাতে যে কোরআনটা আছে এটার সাথে রাখবেন, হাতের থেকে কোরআন সরাবেন না। হুজুর বাসাটায় ঢুকে যখন দেখতেছে কেউ নাই, তো হুজুর জিজ্ঞেস করতেছে যে কে বাসায়, কেউ আসেন নাকি, কে কোথায় আছেন, আর সামনে আসেন। তখন কেউ আসতেছিল না। তো হুজুর নাকি একটা, আমরা একটু একটু আস্তে আস্তে হাঁটতেছে, দেখতেছে সামনে একটা রুমে একটা লোক শোয়া অবস্থায় আছে একটা খাটের উপর, এবং তার বডিটা এমনভাবে যে লোকটা এক নাগারে মানে সোজা তাকায় আছে। এটা দেখার পর হুজুর যখন ওই লোকের দিকে আগাতে যাবে, হঠাৎ করে একটা মহিলা এসে হুজুরের পায়ে ধরে কাঁদতেছে যে আপনি কি সেই হুজুর, আপনি আমার জামাইরে বাঁচান, আমার বাচ্চাকে বাঁচান। তখন সেই হুজুর বলতেছে যে আপনার বাচ্চা কোথায় দেখি। বাচ্চাকে দেখা গেছে যে বাচ্চার পায়ের মধ্যে মানে একটা ওই ওড়না বা কাপড় দিয়ে এরকম শক্ত করে বাঁধা, কিন্তু টপ টপ করে রক্ত পড়তেছে, কিন্তু বাচ্চাটা কোনো কথা বলতেছে না। তখন সেই মহিলা বলতেছে যে হুজুর, আমি গত পরশু থেকে আমার খুব সমস্যা, আমার আত্মীয়-স্বজনকে বাসায় ঢুকতে পারতেছে না, এখন আপনি আমাকে বাঁচান। এই বলে শুধু মহিলা খুব কান্নাকাটি। হুজুর বলছে আপনি বসেন, সব সমস্যার সমাধান হবে, কী হয়েছে আগে শুনি। তখন সেই ইকরা জিন সে বলতেছে হুজুরকে যে দেখেন হুজুর, যেটাই করেন এখন কিছু করেন না, মহিলার থেকে আগে শুনে রাখেন, যা হবে সন্ধ্যার পর সব কাজ করবেন। তখন সেই মহিলাটাকে বলার পর সেই মহিলাটা বলতেছে যে আমি কিছুই বলতে পারবো না, পরশু দিন সন্ধ্যার পরে, মানে গত পরশু দিন সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড সে বাজারে গিয়েছিল বাজার করতে। তো সে বাজার করে যখন বাসার উদ্দেশ্যে রওনা দিবে, তখন নাকি রাস্তায় ওকে একটা পাগল আটকায়, এবং সে নাকি এতটা বাজেভাবে আমার হাজব্যান্ডের সাথে ব্যবহার করতেছিল যে আমার হাজব্যান্ড খুব চেতে গেছিলো, এবং ওকে ওই পাগলের কথা হচ্ছে যে টাকা দে টাকা দে। তো এটা বলার পর নাকি ওর হাজব্যান্ড নাকি বলছে যে ওই 5-10 টাকা দিছে, কিন্তু সেই পাগল তাতে ওর মানে খুশি হয় না, এমনকি পাগলটাকে নাকি 100 টাকা পর্যন্ত হয়েছে, পাগলটাকে তাও খুশি হয় না। পাগলের কথা হচ্ছে আমাকে আরও টাকা দে, আরও টাকা দে। তখন রাগবশত আমার হাজব্যান্ড সেই পাগলটাকে একটা থাপ্পড় লাগায় এবং তাকে অনেক মারধর করে, এবং মারধর করার পর পাগলটা ওই মহিলার হাজব্যান্ডকে নাকি বলেছে যে তোকে তো শেষ করবোই, তোর ফ্যামিলিকে আমি শেষ করবো, তুই কাজটা ভালো করলি না, তোর বিপদ আসবে সামনে। এটা বলার সঙ্গে সঙ্গে নাকি সেই লোকটা বাসায় এসে পড়ে তার স্ত্রীকে পরে জানায় যে দেখছো ওই পাগলটা আমি দেখলাম কি কি উল্টাপাল্টা কথা বলে। তো ওনার ওয়াইফ নাকি বলছে যে এগুলো করা তোমার কী দরকার ছিল। যাই হোক, সেই রাতের থেকেই নাকি এই মহিলার হাজব্যান্ড সে নাকি অসুস্থ, এবং অসুস্থ বলতে সে নাকি পুরো কমার মতো হয়ে গেছে, মানে হঠাৎ করে মানে সে যে শুয়েছিল, শোয়ার পর থেকে নাকি সে আর উঠতে পারে না, এবং এক নাগারে তাকায় আছে, এবং কোনো কথাই নাকি সারা শব্দই নাকি তার নাই, মানে তার মাঝে নাই। এবং মহিলা যখন এই ওনার হাজব্যান্ড এই সমস্যা দেখার পর পাশের রুম ওনার ছেলেকে দেখতে যাবে, দেখতেছে ওর বাচ্চা যেটা তার বাচ্চা নাকি মানে নিজেই ওর পা বেঁধে ওই রক্ত পড়তেছে, পাটা বেঁধে রাখছে, এবং কাছে যেতে দেয় না কাউকে, খুব চিৎকার করে কাছে গেলেই। তো মেয়েরা বলছে এরপর আমি আমার আত্মীয় স্বজন সবাইকে মানে ফোন দিয়ে ডাকি আসার জন্য, কিন্তু কেউ আসতে পারে না। ওরা বলছে বাইরে থেকে ঢুকতে গেলে খুব ঢিলাঢিলির মানে অনেকে নাকি মানে কেউ না কেউ ওদেরকে ঢিলাঢিলি করতেছে, কারণ হুজুর আমি বিপদে পড়ছে, আপনার সন্ধান পাইছি, আপনি যেহেতু ভিতরে আসছেন, আপনার কোনো সমস্যা হয় নাই, তাহলে আপনি এটাকে সমস্যার সমাধান করতে পারবেন। তো হুজুর বলতেছে ঠিক আছে, আজকে আপনারা একটু শান্ত হয়ে থাকেন, এবং আপনি একটু নামাজ কালাম পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আমি দেখি কি করা যায়। সন্ধ্যার পর হুজুর উনি ওই ইকরাকে আবার স্মরণ করে, ইকরা তো আসে, ইকরাকে নিয়ে যেই মানে লোকটা যে রুমে শোয়া ছিল সেই রুমে যায়। তো ইকরার বলে যে হুজুর আপনি এক কাজ করেন, কিছু আমল দেয়, একটা বলছে এই আপনি আমলের মাধ্যমে যে এই লোকটাকে সম্ভবত জিনে মানে কোনো একটা জিন জাতীয় মানে বদজিন হয়তো বা কোনো ক্ষতি করতে চায়, তো আপনি একটু সেই জিনগুলোকে ডাকেন, দেখেন পারেন নাকি। হুজুর অনেক ডাকার পর সেই বদ জিনগুলো নাকি রুমের মধ্যে যখন আসে, তখন নাকি এই বদ জিনগুলো আসার পর রুমের দরজা নাকি নিজে থেকেই বন্ধ হয়ে গেছে, এবং ওই যে লোকটা কমায় ছিল সে নাকি খুব ছটফট করতেছিল, কিন্তু লোকটার স্ত্রীকে তখন ঢুকতে দেওয়া হয় নাই। তখন আলাউদ্দিন হুজুর বদজিনের সাথে কথা বলার চেষ্টা করে, এই যে লোকটা শুয়েছিল তার উপর নাকি সে বদজিনটা ভর করে এসে নিজের থেকে কথা বলা শুরু করছে। হুজুর তখন সেই মানে ওই লোকটার উপর যে বদজিন ভর করছে ওকে জিজ্ঞেস করতেছে যে তোদের সমস্যাটা কি, এই পরিবার সাথে এরকম করতেছিস কেন, এই লোকটাকে তোরা এরকম কমায় ফেলা রাখছিস কেন। তখন নাকি তারা বলতেছে যে এই লোকের কোনো দোষ নাই, আর আমাদেরও কোনো দোষ নাই, আমাদের দোষ একটাই, আমরা খাওয়া চাইছিলাম, খাওয়া পাইনি। তখন হুজুরটা অবাক হয়ে যায় যে এই লোকের দোষ নেই মানে কী বলতেছিস এগুলা, আর লোকের বাচ্চার কী সমস্যা, বাচ্চাকে মারলি কেন। তখন সেখানে যেই বদজিনটা ছিল সে বলতেছে যে একটা পাগল আছে, তো
পাগলটার নাম ঠিক মনে নাই। তো বলছে একটা পাগল আছে, সেই পাগলটা আমাদেরকে সব সময় খাওয়া দেয় এবং তার কাজই হলো আমাদেরকে এরকম অমাবস্যার রাতে খাওয়া দিবে, মানে ভোগ দিবে। তো এর জন্য এই পাগলটা বাজারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করে সে আমাদেরকে আমাদেরকে ভোগের জন্য যা যা লাগে ওগুলো নিয়ে আমাদেরকে একটা জায়গা আছে ওখানে ভোগ দিয়ে যায়। কিন্তু সেদিন যখন এই লোকের কাছে সেই পাগলটা গেছি, লোক অনেক মারধর করে এবং পাগলটা ওর বাড়িতে গিয়ে অসুস্থ অবস্থায় ছিল এবং সে ভোগের জন্য আসে নাই। তো যখন আমরা এই পাগলের কাছে গেছি তখন এই পাগল বলছে যে অমুক বাড়ির অমুক লোক, ওর কাছে আমি ভোগ চাইছিলাম, সে আমাকে টাকা বা চাঁদা চাইছিলাম আপনাদের জন্য ভোগ দিব, এর কিন্তু আমাকে অনেক মারধর করছে, এখন কি করণীয়? তখন সে জিন বলতেছে যে ঠিক আছে, ওই লোকটা আমরা দেখতেছি যে তোর এরকম ক্ষতি করছে। তখন এই যে আমরা দেখতেছেন এই লোকটার নাম ঠিক মনে উৎসবে বলে নাই, তো এই লোকটাকে আমরা এরকম কমায় ফেলাই দিছি এবং যতক্ষণ পর্যন্ত আমরা ভোগ পাবো না এরকম সে পড়ে থাকবে বিছনার মধ্যে এবং ওর বাচ্চার পা ফাটাই ফেলছি। তখন আলাউদ্দিন হুজুর বলতেছে তোদের ভোগ কী লাগবে এটা বল, তোদের কী ভোগ তোদের কী ভোগ লাগে? তখন সেই বদজিনগুলো বলতেছে যে বেশি কিছু না, আমাদেরকে 3টা ছাগল দিলেই হবে এবং একদমে ছাগল কিনতে হবে। এই যে এই 3টা ছাগল কিনা একটা জায়গা বলে যে এরকম মাঠের পাশে এরকম একটা ঝোপ আছে, এখানে দিয়ে আসতেলেই হবে, আর কোনো সমস্যা নাই। তখন সেইটা শোনার পরে হুজুর বুঝে যায় যে না, এটা হয়তো জিনদের ভোগের দরকার, তারা ভোগ পায় নাই দেখে হয়তো এই সমস্যাটা করছে। তখন সেই মহিলাটাকে ডাকা হয়, মহিলাকে ডাকার পর বলতেছে যে আপনার যে এই সমস্যা হয়েছে, আপনার হাজব্যান্ড তো এই একটা ভুল করছে, সে পাগলকে মারছে, আর এই পাগলটা সবসময় জিনদের ভোগ দিত, মানুষের কাছ থেকে বিভিন্ন টাকা সংগ্রহ করে সে এই জিনিসপত্র কিনে খাওয়া দাওয়া কিনে জিনদের ভোগ দিত, কিন্তু সে দিতে পারে নাই, পুরোটা ঘটনা বলে আর কি। তখন সেই মহিলা বলছে কোনো সমস্যা নাই, আমি ভোগের ব্যবস্থা করে দিব, তো আপনি শুধু এই জিন তাড়ান। তখন বদজিনগুলোকে আবার ডাকা হয়, বদজিনগুলা বলতেছে লোকের উপর ভর করেই, তো বদজিনগুলা বলতেছে যে আমাদের যে সঙ্গী আছে এরাই বাইরে ঢিলাঢিলি করতেছে, তো তুই আগে ভোগের ব্যবস্থা কর, তোকে যা যা বলছি ওইটা দেওয়ার ব্যবস্থা কর, দেখবে আমরা এমনি চলে যাব। তারপর নাকি কোনো রকম এরকম ভোগের ব্যবস্থা করা হয় সেই রাতেই, এবং 3 দিন পর গিয়ে ওই লোকটা কমা থেকে তারপর সম্পূর্ণ সুস্থ হয় এবং তার বাচ্চার যে পা ফেটে গেছিলো সে নাকি অনেকদিন এরকম কথা বলতে পারে না, এই বাচ্চাটা ভয় প্রায় নাকি এরকম 15-20 দিন কথা বলতে পারে না, তারপর নাকি তার কথা বলা শুরু হয়, মানে কথা বলতে পারে। তো এটা একটা আলাউদ্দিন হুজুরের এক্সপিরিয়েন্স, যেটা মেহেদী হাসান উৎস ভাইকে আলাউদ্দিন হুজুর বলেছিলেন, এটা উনি সংগ্রহ করেছিলেন উৎস ভাই। সামনে আরও কিছু ঘটনা থাকছে, সাথেই থাকুন। আজকের এই এপিসোডে এখন আমি শিশিরাপুর ঘটনায় চলে যাব। শিশিরাপুরকে আপনারা অনেকেই হয়তো চিনেন, ওনার বেশ কিছু ঘটনা আমি আগের কোনো এপিসোডে প্রচার করেছিলাম। শিশিরাপুর খুলনায় থাকেন এবং বর্তমানে তিনি খুলনাতেই আছেন। ওনার সাথে আমার পরিচয় হয় আরও 4-5 মাস আগে। তখন তিনি একদিন আমাকে ফেসবুকে নক করেন এবং বলেন যে ভাই, আমার কাছে বেশ কিছু ঘটনা আছে, আপনাদের শোতে যদি পারেন প্রকাশ করতে পারেন। তো আমি খুব বেশি আগ্রহী তখন যখন উনি বলে যে ভাই, আমার সাথে সবসময় কিছু জিনের সাক্ষাৎ হয় এবং সেই জিনগুলো আমার সাথেই থাকে, সেই জিন রিলেটেড অনেক ঘটনা আছে, আপনি কিন্তু আপনার শোতে প্রচার করতেই পারেন। তারপর একের পর এক কিছু ঘটনা শেষের উপর আমাকে পাঠায়, যেটা আমি প্রচার করি এবং আপনাদের থেকে অনেক ভালো ফিডব্যাক পাই। অনেকে আমাকে আবার বলেছেন যেগুলো তো অবাস্তব ঘটনা, কিন্তু আমি বলবো যে কোনো কিছুই অবাস্তব না যদি তা আপনি বিশ্বাস করেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে শিশিরাপুর প্রতিটা ঘটনা জাহিদ ভাই শুনেন এবং তিনি আমাকে বলেছেন যে আসলে শিশিরাপুর ঘটনা বাস্তব, এটা সম্ভব। তো শুরুতে যেটা বলবো যে শিশিরাপুর জন্মটা হয়েছিল কিন্তু কোনো একটা দায়ের মাধ্যমে। সেই দায় ছিল জিন, তাকে একটা সময় পাওয়া যায়নি পরে। এবং শিশিরাপু মানুষ এবং জিনের সংমিশ্রণে তৈরি, এটা শিশিরাপু আমাকে নিজে বলেছেন এবং কোনো একটা মাধ্যমে ওটা আমি জানতে পেরেছি। শিশিরাপুর আমাকে রিসেন্টলি আরেকটা কথা বলেন, যেটা সবচেয়ে অবাক করা কথা, যে ওনাকে কোনো এক সময় কোনো এক হুজুর বলেছিল যে আপনার বিয়ে যদি কখনো হয় তাহলে মানব জাতি কারোর সাথে হবে না, জিনের সাথে হবে। এবং শিশিরাপু আমাকে এটাও বলে যে ভাই, আমার জন্য অনেক বিয়ের প্রপোজাল আসে, কিন্তু কোথাও কোনো বিয়ে আমি করতে পারি নাই, যে কোনো কারণে বিয়েটা ভেঙে যেত। এবং এই সমস্যার কারণে তিনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এবং বাংলাদেশে অনেক হুজুর দেখিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান করতে তা কেউ পারে নাই।
তো যাই হোক, আমি ওনার ঘটনার একটা যেটা বলছি, ছোট ঘটনা, যেটা শিশির আপু আমাকে কয়েকদিন আগে বলে যে ভাই আমার একটা ছোট ঘটনা আছে এরকম, যে আজ থেকে 8 মাস আগে আমি একদিন রাতে স্বপ্ন দেখি যে আমি স্বপ্নের মাঝে দেখছি যে আমি একটা কোন সুন্দর একটা দেশে চলে গিয়েছি, যেটা বাংলাদেশ বা পৃথিবীর কোনো দেশ না, এটা অন্য একটা জগৎ। চারপাশে সব প্রাসাদের মতো অনেক পুরুষ মহিলা ওখানে মানে চলাচল করছে, কিন্তু তাদের চেহারা দেখা যায় না। এই স্বপ্নগুলো নাকি উনি প্রায় দেখতো, তবে সেদিনকার স্বপ্ন একটু ব্যতিক্রম। উনি দেখছে যে কয়েকজন মহিলা শিশির আপুকে নাকি একটা প্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে এবং বলছে যে আজকে তোমার বিয়ে হবে, তুমি এখন তোমার স্বামীর সাথে দেখা করতে যাবে, সেখানে তোমাকে বিয়ে পড়ানো হবে। শিশির আপু বলে যে কয়েকটা মহিলা আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল এবং আমাকে একটা জায়গায় বসায়। তখন একটা সুন্দর একটা ছেলে সামনে আসে এবং আমি নিজের থেকে সেখানে কবুল বলি, ছেলেটাও কবুল পড়ে। তারপর শিশির আপু এরকম সারা রাত নাকি স্বপ্ন দেখে, সকালে ঘুম থেকে উনি দেখতেছে যে ওনার হাতে ঠিক গতকাল স্বপ্নে যেরকম তিনি রাতে এরকম মেহেদি দেখেছিলেন সেরকম মেহেদি ওনার হাতে। এবং এটা দেখার পর উনি ওনার পরিচিত যে ঘনিষ্ঠ হুজুর যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, সেই হুজুররা বলেছে যে হয়তো বা যে ছেলেটিকে তুমি স্বপ্ন দেখেছো তার সাথে তোমার বিয়ে হয়ে গিয়েছে। পরবর্তীতে আমিও কোনো একটা হুজুরের মাধ্যমে এই কথাটা বলার পর উনি সেই একই উত্তর পাই। যাই হোক, এখনকার যে ঘটনাটা রিসেন্টলি আমি যেটা এখন শেয়ার করব, এটার মধ্যে হয়তো অনেক কিছুই লুকিয়ে আছে শিশির আপুর জীবনের। তো প্রতি বছর শিশির আপুর যে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। যেহেতু এখন করোনার সময়, তো বছরের শেষের দিকে ওরা চেয়েছিল ঘুরতে যাওয়ার জন্য। তো শিশির আপুর ভাই উনি এবছরের শুরুতেই অস্ট্রেলিয়া থেকে তিনি আসেন এবং উনি ওনার ফ্যামিলিকে প্রস্তাব দেয় যে এবছরের শেষের দিকে ওনারা কোথাও ঘুরতে যাবে। তো ঠিক হয় যে ওনারা সাজেক, সেন্ট মার্টিন, কক্সবাজার এইসব জায়গাগুলো ঘুরবে। তো কোনো একটা কারণে শিশির আপু এবং ওনার আপন বড় ভাই এবং ওনার এক কাজিনের হাজব্যান্ড এবং ওনার ভাইয়ের এক ফ্রেন্ড, ওরা ঠিক করে যে ওরা এরকম ঘুরতে যাবে একসাথে। তো কথা হয় এরকম যে শিশির আপু এবং ওনার ভাই খুলনা থেকে, যেহেতু ওনার বাড়ি খুলনা থেকে ঢাকায় আসবেন, ঢাকায় ওনাদের একটা বিয়ের দাওয়াত আছে, সেটাকে সেই রাতেই আবার ওনারা সাজেক চলে যাবেন এবং ঢাকাতেই ওনার সব কাজিন যারা আছে বা অন্যান্য যারা আছে যারা একত্রিত হয়ে সাজেকের দিকে যাবেন। শিশির আপু বলে যে ভাই আমি যখন খুলনা থেকে বাসে উঠি, আমার বাসে ওঠার পর থেকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে বমি আসবে, আর এসি বাস ছিল। তো তারপরও আমি একটু ওষুধ খেয়ে একটু ঘুম দিই বাসের মধ্যে। ভাইয়া বলে যে তুই ঘুমা, কোনো সমস্যা নাই। তো বাসে ওঠার পরে, এটা নাকি ছিল নভেম্বরের 24 তারিখ, তো বাসে ওঠার পরে শিশির আপু নাকি আবার একটা স্বপ্ন দেখে। উনি সবসময় স্বপ্নে যেই প্রাসাদ বা যে রাজ্যটা দেখতো সেখানে গিয়েছেন দেখছে, এবং সেখানে কিছু মহিলা ওনাকে নিয়ে হাঁটাহাঁটি করছে এবং ওনাকে বিভিন্ন জায়গা দেখাচ্ছে। একটা বাগানে নিয়ে যায় ওনাকে। সেই বাগানে নিয়ে যাওয়ার পরে উনি দেখছে কিছু বাচ্চা সেখানে খেলাধুলা করছে এবং অদ্ভুত ভাষায় কথাবার্তা বলতেছে। শিশির আপু উনি দেখে একটা গাছের পাতা ওনার খুব সুন্দর লাগে এবং টান দিয়ে পাতাটা ছিঁড়ে। তো এটা যখন পাতাটা উনি ছিঁড়ে, হঠাৎ করে ওনার ভাই ওনাকে ঝাঁকা দিয়ে বলতেছে যে শিশির কিছু খাবি নাকি, বাসটা তো এখন ফেরিতে উঠবো আমরা এখন। শিশির আপু হঠাৎ করে ঘুম ভাঙে ওনার, উনি দেখতেছে যে স্বপ্নে তিনি যে গাছের পাতাটা ছিঁড়েছিলেন এটা ওনার হাতে, এবং এখানে কয়েকটা পাতা ছিল। তখন শিশির আপুর ভাই বলতেছে যে এই পাতা তুই কই পাইলি? শিশির আপু বলতেছে যে ভাই আমি বলতে পারবো না কই পাতা পাইলাম। শিশির আপুর ভাই আবার বলতেছে এগুলো বাদ দে তো, পাতাগুলো ফালা, তাড়াতাড়ি বাইরে আয়, দেখে ফেরিতে নাম, যদি ওয়াশরুমে যাওয়া লাগে একটু ওয়াশরুমে যেয়ে নেবে, একটু ফ্রেশ হ। তো শিশির আপুর যে ঘটনাগুলা, যে ওনার সাথে সবসময় জিনগুলো থাকে, এটা কিন্তু ওনার ভাই, ওনার বাবা মা সবাই জানে, ফ্যামিলির অনেকেই জানতো। যাই হোক, ওনারা ঢাকা গিয়ে পৌঁছায়। ঢাকায় গিয়ে পৌঁছানোর পর ওনার লালবাগের কেল্লার পাশেই ওনার সেই কাজিনের বাসা, যেখানে একটা বিয়ের দাওয়াত ওনাদের ছিল। ওনাদের প্ল্যান ছিল এরকম যে বিয়ের দাওয়াতটাকেই রাতে আবার ওনার সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। তো শিশির আপু বলে যে ভাই আমি সেই বাসায় যখন যাব, আমি যখন বাসায় ঢুকি তখন স্যান্ডেলটা খুলে যখন ফ্লোরটা পাড়া দিব, হঠাৎ করে আমার পাটা গরম লাগতেছে কেন জানি। তো আমি হঠাৎ করে খেয়াল করি যে একটা বয়স্ক মহিলা, এবং সেটা ছিল আমার কাজিনের শাশুড়ি। এবং আমি জানতাম যে সেই মহিলাটা জাদুটোনা কুফরি করে এবং সে আমাকে অনেক আগে থেকে দেখতে পারতো না, এটা আমরা জানতাম, ফ্যামিলির মাধ্যমে আর কি জানতাম, যেহেতু আমার সাথে সবসময় জিন থাকতো, এগুলো উনি পছন্দ করতো না। তো শিশির আপু বলতেছে যে হঠাৎ করে সেই মহিলাটা আমাকে এসে ঘরে ঢুকতে হাতে এসে ধরে এবং আমার হাতটা জ্বলে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমি রুমে ঢুকি, আমাকে একটা রুম দেওয়া হয়, সেই রুমে ঢুকি, ফ্রেশ হয়ে দেখতেছি যে আমার হাতের যে অংশটা সেই কাজিনের শাশুড়ি ধরেছে সেখানে পুরো পুড়ে গেছে এবং লাল হয়ে গেছে।
আমি আমার ভাইয়াকে সঙ্গে সঙ্গে এটা দেখাই এবং আমার ভাইয়া বলেছে ঠিক আছে তুই রেস্ট নে, তারপরে দেখা যাবে, এগুলা ওই মহিলা এখানে আসবে না, সমস্যা নাই। শিশির আপু বলে যে ভাই আমাকে 3টা ল্যাব দেওয়া হয় যে আমার এতটা জ্বর এসেছিলো যে কাঁপুনি বন্ধ হচ্ছে না। আমার ভাইয়া বেশ ভয় পেয়ে যায়। ডাক্তার আসে, আমাকে কিছু ওষুধ দেয় এবং বলতেছে এটা কেমন কিছু না, হালকা জ্বর, কিন্তু আপনার কাঁপুনি কেন যাচ্ছে না বুঝলাম না। শিশির আপু বলে যে ভাই আমি যখন এই ওষুধ খেয়ে ঘুম দিচ্ছিলাম তখন দুপুর হবে, তখন আমি আবার সেই স্বপ্নে চলে যাই যে স্বপ্নটা আমি বাসে দেখছিলাম। সেখানে দেখতেছি যে স্বপ্নে আমাকে 4জন মহিলা মুখে পাতলা কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখছে এবং আমাকে পুরোটা রাজ্য বা যে প্রাসাদ আছে সেগুলো ঘুরে দেখাচ্ছে। এবং দেখাতে দেখাতে একটা লোক আসে এবং এই লোকটাকে আমি প্রায় সময় স্বপ্ন দেখি। সেই মহিলাগুলা লোকটাকে দেখেই সালাম দিচ্ছে জোরে এবং আমাকে বলতেছে যে জোরে সালাম দাও। এবং সেই লোকটা বলতেছে যে শিশিরকে কিছু খাইতে দাও। তখন নাকি শিশির আপুকে ফল খেতে দেওয়া হয় এবং তিনি ফল খাচ্ছিল এবং সেই লোকটা সেই শিশির আপুর হাতের দিকে তাকায় বলতেছে যে তোমার হাত তো বেশ খানিক পুড়ে গেছে, তুমি যত দূর মানে যত দ্রুত পারো এই বাসা থেকে চলে যাও, এখানে থাইকো না, এখানে থাকার তোমার দরকার নাই। কিন্তু শিশির আপু মানে একটা কথাই যে এই লোকটা আমি প্রায় দেখি, লোকটা কে, কিন্তু শুধু একটাই শুনতে পাচ্ছিল যে বাকি যে মহিলাগুলো ছিল সেই লোকটাকে কাজী সাহেব নামে সম্বোধন করতেছে। যাই হোক, এটা ঘটার পর শিশির আপু হঠাৎ করে ঘুম ভাঙে, দেখতেছে যে ওনার যে কাজিন এবং কাজিনের শাশুড়ি ওনার রুমে আসছে এবং এটা দেখার পর উনি বলতেছে যে আমার ভালো লাগতেছে, একটু ঘুমাতে দেন, আপনি চলে যান। সঙ্গে সঙ্গে শিশির আপুর ভাই আসে এবং ওনারা ডিসাইড করে যে ওনার বেশিক্ষণই বাসায় থাকবে না, ওনারা নাকি সন্ধ্যার পর পরে আরেক জায়গায় চলে যায়। চলে যাওয়ার পর শিশির আপু ওনারা ওই বাস স্ট্যান্ডে মনে হয় সব কাজিনরা বা যারা ছিল তারা সন্ধ্যার পর পর মানে 8টার দিকে একত্রিত হয়। একত্রিত হয়ে ওনারা সেই সাজেকের উদ্দেশ্যে রওনা দেয়। তো পরের দিন সাজেকের উদ্দেশ্যে যখন ওনারা রওনা দেয়, পরের দিন নাকি সকালে গিয়ে পৌঁছায়। তো পৌঁছানোর পরে শিশির আপু উনি তো ওনার রুমটা পায় এবং ওনার যে কাজিন বা ভাইরা আছে ওনারা ওনাদের রুম পায়। তো শিশির আপু বলতেছে ওনার ভাইকে যে ভাইয়া আমি একটু রেস্ট নিব, তোমরা যেখানে ঘোরার ঘুরো, আমার শরীরটা খুব ভালো লাগতেছে না, আমার খুব খারাপ লাগতেছে, আর গতকালে তো জ্বর ছিল, এখন দেখো আমি কিন্তু সম্পূর্ণ সুস্থ, তবে আমার খুব ঘুম আসছে, একটু ফ্রেশ হবো। তো শিশির আপু উনি নাকি ঘুমাচ্ছিল ওনার রুমেই, সাজেকে যে রুমটা ওনাকে দেওয়া হয়েছিল, কিন্তু ঘুমানোর সময় উনি খুব একটা অস্বস্তি লাগতেছিল, মনে হচ্ছিল যে এই রুমের মধ্যে অন্য কেউ হয়তো বা আছে এবং চলাচল করতেছে এই রুমে। তবুও উনি যে ওনার ঘুমের ওষুধ ছিল এগুলা খেয়ে উনি ঘুম দেয় এবং তিনি আবার দেখতেছে যে স্বপ্নের মধ্যে যে এখন সেই আগের জায়গায় চলে গেছে এবং বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় ওটা কথা বলতেছে। মানে এটা দেখে উনি কিছুই বলতে পারবে না, ওনার মানে কথা মানে উনি কিছু বলতে যাবে কেউ মনে কথাটা আটকায় দিচ্ছ না, কথা বলতে পারতেছে না। হঠাৎ করে একটা মহিলা এসে বলতেছে যে কাজী সাহেবের সাথে তুমি পরিচয় হও, তোমার পরিচয় হওয়া দরকার। তখন সে কাজী সাহেব বলতেছে যে তুমি আমাকে চিনো, আমি কে? তো শিশির বাবু বলতেছে না, আপনি কে? তখন বলতেছে যে আমি তোমার জন্মগত পিতা, আর তুমি যাকে এখন বর্তমানে দুনিয়াতে পিতা মনে করতেছো সে তোমার পালক পিতা। আর তোমার মা যে সে ঠিকই তোমার মা, কিন্তু পিতা হচ্ছি আমি। তোমার সাথে এখন যে পিতা তোমার সাথে যে আছে তোমার বাড়িতে সে তোমার আসল পিতা না। তোমার যে ভাই বোন আছে তাদেরকে আমি তোমার সাথে পরিচয় করাই দিব, তারা এই রাজ্যেই থাকে। শিশিরাবু বলতেছে আপনি এগুলো কী বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। তখন সে কাজী সাহেব বলতেছে যে তাহলে আমি ঘটনাটা প্রথম থেকে শুরু করি, একটু মনোযোগ দিয়ে শুনো। ঘটনা ছিল এরকম যে তোমার মা তোমার নানা বাড়ির সবচেয়ে সুন্দরী একজন মহিলা ছিল। সমস্যাটা ঘটাইছে তোমার মায়ের দাদা। সে বড় কামের লোক ছিল এবং সে অনেক বড় মাপের একজন হুজুর ছিল সেই অঞ্চলের, যেখানে তোমাদের বাড়ি, তোমার নানা বাড়ি আর কি। তো সেই কাজী সাহেব বলতেছে যে আমি মানুষ রূপে মাদ্রাসায় পড়তাম এবং তোমার মাকে দেখার জন্য আমি খুব পাগল থাকতাম, যেহেতু তোমার মাকে আমি অনেক আগের থেকেই পছন্দ করতাম। কোনো একভাবে আমি তোমার মাকে দেখতে পাই। যাই হোক, আমি এরকম মাদ্রাসায় যখন পড়া শুরু করি, কোনো একদিন তোমার নানা বাড়িতে একটা ওয়াজ মাহফিল হবে। তখন আমি তোমার মাকে লুকায় যখন বাড়ির ভিতর ঢুকে দেখতে যাব, হঠাৎ করে তোমার মায়ের দাদা, যে কিনা খুব ধার্মিক ছিল, সে আমাকে দেখে ফেলে এবং সে আমাকে সেই রাতেই ডেকে আমাকে বলতেছে যে তুমি এই বাড়িতে ঢুকতে গেছো কেন, তোমাকে তো আমি চিনে গেছি, তুমি তো মানুষ জাতির কেউ না। তখন সেই কাজী সাহেব বলে, তখন আমি স্বীকার করি যে হ্যাঁ আমি মানুষ জাতির কেউ না, আমি জিন, আমি মানুষ রূপে এই মাদ্রাসায় পড়তাম, এখন এই মাহফিলে আসছি এবং আপনাদের বাড়ির যুবক মেয়ে আছে তাকে আমি পছন্দ করি, তাকে আমি বিবাহ করতে চাই। তখন শিশাপুর মায়ের দাদা সে নাকি বলে
এটা কোনোভাবেই সম্ভব না, তোমাকে অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও। তখন সেই কাজী সাহেব যে জিন, তিনি বলে যে আমি তাকে চাই এবং এটা আপনাকে আমি সবসময় আমি ওকে চাবো, এবং এটা আপনাকে আমি বলে গেলাম, এবং আমি যদি ওকে না পাই তাহলে কিন্তু খুব সমস্যা হবে। তো এটা বলার পর 2-1 দিনের মাঝেই নাকি কাজী সাহেব সে শিশিরাপুর যে বর্তমান মা আছে তাকে নিয়ে নাকি নিখোঁজ হয়ে যায়, কোথাও নাকি পাওয়া যাচ্ছিল না। এদিকে শিশিরাপুর মায়ের দাদা তিনি বুঝে যায় যে এই কাজটা এই কাজী সাহেব বা সেই জিনই করিয়েছে। তখন সেই জিনের পরিবারকে ডাকা হয়, পুরা মাদ্রাসা ঘিরে তখন অনেক বড় বড় হুজুর আনা হয় এবং সেই মাকে রেখে যেতে বাধ্য করে সেই কাজী সাহেব। তখন সেই কাজী সাহেব বলে শিশিরাপুর মায়ের দাদাকে যে দেখেন, আমি কিন্তু এই মেয়েকে বিয়ে করে ফেলছি, আমার রাজ্যে নিয়ে গেছিলাম, আমি ওকে নিয়ে থাকতে চাইছিলাম, কোনো ক্ষতি করতাম না ওর, কিন্তু আপনি কিন্তু সর্বনাশটা করলেন, এবং ওর যে সন্তান হবে সামনে সেই সন্তানটা জিন এবং মানুষের মিশ্রণের তৈরি হবে। এটা বলার পর আর তো মানে পুরা বাড়িতে এরকম আশেপাশে অনেক জানাজানি হয়ে যায়, কিন্তু কোনো একটা কারণে এটা সবাইকে বলে যে এটা যাতে বেশি জানাজানি না হয় যে এরকম ও নিখোঁজ হয়ে গেছিলো এই মেয়েটা। যা হোক, শিশিরাপুর নানা ওনার মায়ের বাবা যিনি ছিলেন, তো উনি নাকি তারপর দ্রুত ওনার মেয়ের বিয়ে দিয়ে দেন। শিশিরাপুর মায়ের তখন দ্রুত এক জায়গায় বিয়ে দিয়ে দেয়, এবং যার সাথে বিয়ে হয় সেই লোকটাই হচ্ছে শিশিরাপুর বর্তমান বাবা, যিনি দুনিয়াতে বর্তমানে আছেন। তারপর নাকি শিশিরাপুর জন্ম হয়। তো আমি একটা ঘটনায় আগেই বলেছিলাম যে শিশিরাপুর জন্ম হওয়ার সময় নাকি গ্রামে এমন একটা অবস্থা ছিল যে হাসপাতালে নেওয়ার কোনো অবস্থা ছিল না, এবং কোনো লোক পাচ্ছিল না, কোনো দায় পাচ্ছিল না। তখন নাকি একটা জিন মানুষ রূপে দায় হিসাবে ওনাদের এক আত্মীয় যেরকম দায় ছিল সেই আত্মীয় রূপ নিয়ে গিয়ে পরে শিশিরাপুর জন্ম হওয়ার জন্য সাহায্য করেন। যাই হোক, তার পরবর্তী তারপরে তো সেই কাজী সাহেব শিশিরাপুরকে স্বপ্নে এরকম বলতেছে যে দেখো, যেটা সত্য এটা তো গোপন করার কিছু নাই, তবে এটা ঠিক যে তোমার মা এগুলা কিছুই বিস্তারিত জানে না এবং তোমার বাবা এগুলা বিস্তারিত কিছুই জানে না। আমার বয়স অনেক বেশি, এই যে এখানে যে রাজ্য দেখতেছো এখানে সবাই আমাকে খুব সম্মান করে। তারপর সেই শিশিরাপুকে বলতেছে সেই কাজী সাহেব যে তুমি বিশ্রাম করো এবং তোমার বিশ্রামের প্রয়োজন, আমি আবার আসব, এবং তুমি এটা মাথায় রাখবা যে কোনো মানব জাতির সাথে তোমার বিয়ে হয় নাই, তোমার বিয়ে হয়ে গেছে অলরেডি একটা জিনের সাথে, এবং সেই জিনটাকে তুমি মাঝে মাঝে প্রায় সময় দেখো। তো যাই হোক, শিশিরাপু তো ঘুমায় গেছে। তো হঠাৎ করে ওনার মনে হচ্ছে যে দরজা জানিকে নক করতেছে, এবং উনি সঙ্গে সঙ্গে দেখতেছে তখন নাকি প্রায় সন্ধ্যা। উনি দরজাটা খুলে যে বারান্দাটা ছিল, সাজেকের যে হোটেলে যে বারান্দাটা ছিল, সেখানে একটা ছেলে, পাঞ্জাবি পরা ছেলে একটা আসছে, খুব সুন্দর দেখতে। এবং শিশিরাপুর একটাই কথাই, ছেলেটাকে আমি কোথায় দেখছি। ছেলেটা কয়েকটা ফল একটা ট্রের মধ্যে নিয়ে শিশিরাপুকে বলতেছে যে এগুলো আপনার খাবার, আপনি খেয়ে নেন। শিশিরাপু আমাকে বলে যে সামির ভাই, আমি মনে মনে এই খাবারগুলোই ভাবতেছিলাম যেগুলো এখন আমার খেতে পেলে খুব ভালো হতো, এবং আমাকে তখন সেই খাবারগুলো দিয়ে যাওয়া যায়। তখন আমি সেই খাবারগুলো খাই, এবং আমি যখন রুমে একটু বসে বসে ঘুমাচ্ছিলাম না, বসে বসে রেস্ট নিচ্ছিলাম আম্মুর সাথে, ওনার মায়ের সাথে উনি তখন ফোনে কথা বলছে। হঠাৎ করে ওনার বড় ভাই আসে, এবং আসার পর বলতেছে যে শিশির কী অবস্থা, তোর দরজা খোলা কেন? তখন শিশিরাপু বলতেছে যে ভাইয়া মাত্র খাবার দিয়ে গেল, আর তুমি খাবার অর্ডার দিছো, ফলমূল খাবার অর্ডার দিছো কেন? শিশিরাপুর ভাই বলতেছে যে আমরা তো সারাক্ষণই বাইরে, তুই ঘুমাচ্ছিস, তোকে ডিস্টার্ব করি নাই, এই ফলমূল তোকে কে দিল? ফলমূল তো অর্ডার আমি করি নাই। শিশিরাপু বলতেছে যে তাহলে পাঞ্জাবি পরা ছেলেটা কে? তখন সেই হোটেলের কেয়ারটেকারকে ডাকা হয়, যারা বলতেছে যে না, পাঞ্জাবি পরা আমাদের এখানে কেউ নাই, আর আমরা পারমিশন ছাড়া কোনো খাবার দিই না, আর আমাদের এখানে তো ফলমূল দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আমরা তো যেখানে ভাত মাংস বাস এগুলাই তো আমরা জাস্ট মোট কথা লাঞ্চ এবং ডিনার শুধু এগুলাই দিই। যাই হোক, শিশিরাপু বুঝে যায় বিষয়টা কি, কিন্তু তিনি কাউকে বলেন না। পরবর্তীতে ওনারা কক্সবাজার চলে যায় সেই সাজেক থেকে। তো কক্সবাজারে যেতে যেতে ওনাদের রাত প্রায় 8টা বাজে। তো শিশিরাপু ফ্রেশ হয়ে যখন ওনারা বিচের পাড়ে যাবে তখন নাকি রাত 11টা বাজে। শিশিরাপু আমাকে বলে যে ভাই, আমি বিচের পাড়ে যখন ছিলাম তখন আমার হাতে মোবাইল ছিল, কিন্তু মোবাইলটা আমি আমার একটা ছোটো সোয়েটার ছিল, সোয়েটারে ঢোকায় ফেলি পকেটে। তো কিন্তু আমার একটাই কথা যে এই জিন আমার বাবা হয় কিভাবে, আর আমার জিনের সাথে বিয়ে হয়েছে, ও সব কিছু নাকি ওনার ওলট পালট লাগতেছিল। এবং ওনার একটাই কথা, তাহলে আমি সত্যিই জিনের সন্তান, বা আমার স্বামী যে সে কি সত্যিই জিন? তো এগুলো যখন চিন্তা ভাবনা উনি করতেছে, উনি নাকি হাঁটতে হাঁটতে অনেক গভীর সমুদ্রে চলে গেছিলো, উনি কিন্তু বলতেও পারবে না। হঠাৎ ওনার মোবাইলের যখন রিং বাজতেছে, উনি দেখে যে রাত 3:30 বাজে, এবং মোবাইলটা চেক করে দেখে 32টা মিস কল, এবং ওনার হাঁটুর থেকে উপর অংশ বেশ কিছু অংশ নাকি ওনার ভিজা,
তার মানে উনি সমুদ্রের অনেক গভীরে চলে গিয়েছিল হাঁটতে হাঁটতে। এটা দেখার পর শিশির আপুর ভাই, উনি শিশির আপু দেখে যে আসলে সবগুলো 32 মিস কলটা শিশির আপুর ভাই ফোন দিয়েছে। শিশির আপু তখন তার ভাইয়ের ফোন ধরে এবং ওনার ভাই খুব জোরে বকা দিয়ে বলতেছিল যে তুই কোথায় গেছিলি, তোকে এতবার ফোন দিলাম, আমরা 5 বার এই মানে বীজটা পুরো চষে বেড়াইছি, তোকে পাইলাম না, তুই কোথায় ছিলি। তখন শিশির আপু বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, তোমরা দাঁড়াও। তখনও শিশির আপু ওনার সাথে কী ঘটছে এগুলো কিছুই কিন্তু বলতেছে না। ওনাকে তখন হোটেল রুমে নিয়ে যাওয়া হয় এবং সেই রাতে উনি ওনার ভাইকে কিছুটা আভাস দেয়, বলতেছে ভাই আমার কিছু একটা আমার সমস্যা হচ্ছে, তোমরা আমাকে ফালায় খুব একটা দূরে দূরে যাও না। তো পরের দিন ওনাদের কথা হয় যে ওনারা সেন্ট মার্টিন যাবে এবং সকাল 7টায় ওনারা রওনা দেয় কক্সবাজার থেকে। সেন্ট মার্টিন যাওয়ার পর যেটা ঘটে যে সকালে ওনার আম্মুকে ফোন দেয় শিশির আপু এবং শিশির আপুর আম্মু বলতেছে যে শিশির তোকে বলতে ভুলে গেছিলাম, আজ কিন্তু পূর্ণিমা এবং এই পূর্ণিমাতে কিন্তু তুই আগে অনেকবার হারাই গেছিলি, যদি কোথাও ঘুরতে যাস তোর কিন্তু পূর্ণিমাতে সমস্যা হয়। এবং শিশির আপুর ভাইকেও বলে দেয় যে শিশিরকে একটু যত্নে রাখবি, সে কিন্তু এই পূর্ণিমার সময় হারায় যায় এবং তোকে সব কাছাকাছি রাখবি। তো ওনারা তো সেন্ট মার্টিন পৌঁছায়। সেন্ট মার্টিন পৌঁছানোর পর শিশির আপুর যে কাজিন এবং কাজিনের হাজব্যান্ড, তারপরে যে ওনার যে ভাইয়ের ফ্রেন্ড ছিল, ওরা তো একসাথেই ছিল। তো সবাইকে একই কথা বলা হয় যে শিশির যেহেতু একটু সমস্যা আছে, ওকে পূর্ণিমার সময় একা ছাড়া যাবে না। তারপর অনেকেই বলতেছে যে আরে সেন্ট মার্টিন থেকে এখান থেকে কোথায় যাবে, এটা তো ছোটো একটা জায়গা, আর এখানে তো এই হোটেলের পাশেই তো বিচ, ও কোথাও যাবে না, ও আশেপাশে হাঁটাহাঁটি করুক। তো শিশির আপুর ভাই বলছে হ্যাঁ তাও কথা ঠিক, এখানে তো সব আশেপাশে সব কিছু পাওয়া যায়। যা হোক শিশির আপুকে এরকম ওনার ভাই বলতেছে যে ঠিক আছে তুই আশেপাশেই থাক, বেশি দূরে যাস না, তুই হাঁটাহাঁটি করলে আশেপাশে হাঁটাহাঁটি করিস। শিশির আপু পুরা সেন্ট মার্টিনটার যেখানে ওনারা গিয়েছিলেন ঘুরতে, আশেপাশে সব জায়গায় ঘুরছে। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে উনি দেখতেছে যে সমুদ্রের একটা কর্নার থেকে ওনার ভাই ওনাকে ডাকতেছে, ওনাকে বলতেছে শিশির একটু এদিকে আয়, দেখে যে এখানে কত সুন্দর। শিশির আপু কোনো কিছু না বুঝেই উনি ওনার ভাইয়ের কাছে যখন যাবে, হঠাৎ উনি কাছে গিয়ে দেখে মানে ওইটা ভাইট নাকি ওনার দিকে একবার তাকায়, বিপরীত দিকে তাকাইছিল, আবার যখন তাকাতে যাবে উনি দেখতেছে যেই ছেলেটা ওনাকে সাজেকে থাকতে খাবার নিয়ে এসেছিল পাঞ্জাবি পরে, সেই ছেলেটাই এটা। এবং সেই ছেলেটা বলতেছে যে আমার হাতটা ধরো, আমার সাথে আসো। শিশির আপু তখন এরপর নাকি আর কিছুই বলতে পারবে না। উনি বলে যে ভাই আমি এমন একটা জায়গায় গেলাম, এটা একটু অন্যরকম জায়গা এবং দেখছি যে আমি পানির খুব তলদেশে এবং উপর দিয়ে অনেক মাছ যাচ্ছে। এই কথাটা বলার আগে আমি আপনাদেরকে একটু একটা জিনিস বলতে চাই। আমি জাহিদ ভাইয়ের সাথে কথা বলেছিলাম কয়েকদিন আগে, তো ওনাকে বলেছিলাম যে ভাই জিন জাতি কোথায় থাকে, তখন জাহিদ ভাই আমাকে বলেছিল সামি ভাই জিন জাতি খুব গভীর পাহাড় অঞ্চলে থাকে অথবা সমুদ্রের তলদেশে থাকে। তখন শিশির আপুর কথাটার সাথে আমি কথাটা মিলিয়ে ফেলি, যে দেখলাম যে না আসলে শিশির আপু যেটা বলেছে এটা হয়তো অবশ্যই বাস্তব একটা ঘটনা। যা হোক আমি তারপর শিশির আপুর কাছে আবার জিজ্ঞেস করি শিশির আপু তারপর তখন আপনি কী দেখলেন। শিশির আপু বলে আমাকে যে ভাই আমি যখন এরকম একটা জায়গায় আমাকে বসানো হলো, আশেপাশের রাজ্যটা এমন যে আমার মনে হচ্ছে যে উপর দিয়ে মাছগুলা মানে ওরা ভেসে যাচ্ছে এবং রাজ্যটার আশেপাশে অনেক লোক, এবং তারা যেন আমাকে দেখেই খুব স্বাগত জানাচ্ছে এবং আমার কাছে সব কিছু উল্টাপাল্টা লাগতেছিল। কিছুক্ষণ পর নাকি সেই কাজী সাহেব, যিনি শিশিরাপুর অরিজিনাল বাবা, যিনি ছিলেন সেই জিন জাতির মধ্যে, তো সেই এসে বলতেছে শিশিরাপুকে যে তুমি আবার আসছো, তোমাকে আবার স্বাগত জানাই এবং আজকে তুমি আমার সাথে রাতে একসাথে খাবা, এখানে তোমার খাওয়ার জন্য খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। তখন যে ছেলেটা শিশিরাপুকে নিয়ে আসছিল, তখন সে কাজী সাহেব বলতেছে যে এই ছেলেটাকে ভয় পাবা না, তোমার খুব কাছের মানুষ, ও কি ওর পরিচয় আমি তোমাকে পরে দিচ্ছি। তখন সে কাজী সাহেব শিশিরাপুকে বলতেছে যে তুমি শুধু তোমার মাকে বলবা যে চাঁদ হুজুরকে চিনে নাকি। তখন শিশিরাপুর বলতেছে চাঁদ হুজুরকে? সেই লোক বলতেছে চাঁদ হুজুর আমি নিজে, এবং আমি যখন মানুষ রূপে সেই মাদ্রাসায় পড়তাম তখন এই চাঁদ হুজুর নামে আমি খুব মানে পরিচিত আমার ছিল চাঁদ হুজুর নামে। এবং বলতেছে যে তোমার মায়ের দাদার নাম কুটি, এটাও তুমি জিজ্ঞেস করে নিবা, কুটি হুজুর নামে তোমার মায়ের দাদাকে সবাই চিনত। যা হোক সেই কাজী সাহেব বলতেছে যে দেখো যা হওয়ার হয়েছে, তোমাকে আমি কিছু নির্দেশনা দিব, যে তুমি দেখো যে অনেক সময় অনেক বদ জিন তোমাকে জ্বালাচ্ছে, তোমাকে ডিস্টার্ব করে, কিন্তু এই বদ জিনগুলো হচ্ছে কাফের জিন, যে জিনগুলো আমাকে দেখতে পায় না, যে জিনগুলোর সাথে আমার দ্বন্দ্ব, এবং তুমি চিন্তা করবা না, এই জিনগুলোকে আমি যেভাবেই হোক আটকায় রাখি, তারা তোমাকে হয়তো ভয় দেখায় কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। তখন সেই কাজী সাহেব মানে শিশিরাপুর সেই বাবা তিনি বলতেছে
যে তুমি তোমার মাকে বাড়িতে গিয়ে বলবা তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং তোমাকে আমি খুব দ্রুত নিয়ে যাব, এবং তোমাকে যেন কোনো মানব জাতির কারোর সাথে বিয়ে না দেয়। যদি বিয়ে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হবে, যা তুমি আগেই দেখছো। এবং সেই মুহূর্তে সে কাজী সাহেব বলে যে তোমার বিয়ে হয়ে গেছে, এবং যে জিনের সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটা হচ্ছে যে তোমাকে, সেই সাজেকে যার সাথে তোমার দেখা হয়েছিল, যে তোমাকে খাবার দিয়েছিল, এবং এখন যে ছেলেটা তোমাকে নিয়ে আসছে তার সাথে তোমার বিয়ে হয়েছে, এবং এটা তোমাকে মানতেই হবে, তুমি মানো কি না মানো। যাই হোক, শিশির আব্বুকে এই ঘটনাগুলো বলে, এবং শিশির আব্বুকে সে কাজী সাহেব বলে যে তুমি বাড়িতে চলে যাও, তুমি এখানে বেশি দিন থাইকো না, আর এখানে তোমার থাকাটা ঠিক হবে না, এবং তুমি খুব সাবধানে থাকবা, তুমি আমাকে স্মরণ করবা, আমি এসে পড়বো, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করবে না। শিশির আপু তারপর আমাকে বলে যে ভাইয়া, আমি তখন হঠাৎ করে নিজেকে ফিল করে দেখি যে আমি যেই রিসোর্টটায় উঠছিলাম, রিসোর্টের বারান্দায় দাঁড়ায় আছে, এবং আমার ভাইয়া পিছন থেকে এসে আমাকে জোরে ধাক্কা দিয়ে বলতেছে যে তুই গত একদিন কই ছিলি। ভাইয়ার আশেপাশে দেখতেছি অনেকেই দাঁড়ায় আছে যারা আমরা একসাথে আসছিলাম, এবং অন্যান্য রিসোর্টে আরও কয়েকজন, প্রায় 8-10 জন দাঁড়ায় আছে, এবং আমাকে এবারে খুব বকাবকি করতেছে। কিন্তু ভাইয়া একটা পর্যায়ে বুঝে যায় আমি একটা সমস্যায় পড়ছিলাম। তখন ভাইয়া আমাকে আলাদা রুমে নিয়ে বলে যে কী হয়েছিল আমাকে বল। তখন আমি ভাইয়াকে সম্পূর্ণ সব ঘটনা খুলে বলতে বাধ্য হই, আমি কোথায় ছিলাম, কি হচ্ছে আমার সাথে কয়েকদিন। তখন ভাইয়া আমাকে বলে যে থাক, এটা তুই আর বাবা মাকে জানাস না, এটা পরে ঠান্ডা মাথায় পরে জানানো হবে। চিরাপু পরে বলে যে ভাই আমরা সেদিন থাকি না ওইখানে, আর আমরা তখন তারপরেই খুব দ্রুত আবার কক্সবাজার আসি, ওইখান থেকে আমরা মহেশখালী যাই এবং কিছু কিছু জায়গায় ঘুরতে যাই। তো ওইখানেও কিছু ঘটনা ঘটে মহেশখালীর সেই মন্দিরে, এবং তারপর বৌদ্ধদের কিছু মন্দির ছিল, ওখানে কিছু ঘটনা ঘটে, এগুলো শিশির আমাকে বলেছে, ওগুলো আর আমি শেয়ার না করি, আরেক সময় তো শেয়ার করব। তো এটাই ছিল শিশিরাপুর ঘটনা এখন পর্যন্ত। শিশিরাপুর সাথে আরও কিছু ঘটনা ঘটেছে, কিন্তু উনি আমাকে বলেছে যে ভাইয়া আমার অনেক ঘটনা বলার মানা আছে দেখে আমি শেয়ার করছি না। এবং আমার এই যে ঘটনা শিশিরাপুর সম্পর্কে যেটা বললাম, শিশিরাপু আমাকে বলে যে ভাই আপনি যদি এটা প্রকাশ করেন, যদি আমার ফ্যামিলি রিলেটিভকে শুনে যায়, তাহলে তারাই সর্বপ্রথম এই ঘটনাগুলো প্রথম শুনবে, যেটা আমার সাথে সেন্ট মার্টিনের বা কক্সবাজার যেটা ঘটেছিল। শুধুমাত্র তার যে ভাই, বড় ভাই, তিনি আগেই জানতেন, আর কেউ জানে না। তো ধন্যবাদ শিশিরাপুকে এই ঘটনাটা পাঠানোর জন্য। আশা করছি যারা শিশিরাপুর ঘটনা শুনতে চেয়েছিলেন তাদের আশাটা আমি পূরণ করতে পেরেছি। আসছি আরও কিছু ঘটনা নিয়ে, সাথেই থাকবেন। বিগত কয়েকদিন ধরেই অনেকে আমাকে মেইল এবং মেসেজের মাধ্যমে ছোট ছোট অনেক ঘটনা পাঠাচ্ছেন। তো সেখান থেকেই সেরা দুটি ছোট ঘটনা এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব। প্রথম ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, যেটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি, হোসেন ভাই, দুবাই থেকে। তো ওনার অফিসে একজন কলিগ আছে তানভীর ভাই, তিনি ভারতের বিহারে থাকতেন। তো সেই 2010 সালে তানভীর ভাই যখন ওনার ভারতে থাকা হয়, ওনার পাশের বাড়িতেই একটা মেয়ের সাথে একটা ঘটনা ঘটে, সেটা তিনি এই হোসেন ভাইকে বলেন। তো সেই মেয়েটার ছদ্মনাম দিচ্ছি সেলিনা, কারণ সেই মেয়েটার নাম ব্যবহার করতে মানা করা হয়েছে আমাকে। যাই হোক, তো সেলিনা সে নাকি খুব কর্মঠ ছিল, এবং সে নাকি তার বাড়ির কাজগুলো ম্যাক্সিমাম সব কাজ নিজেই করতো। তো কোনো একদিন সন্ধ্যার পরপর বা যখন আজান দেয়, সেলিনা নাকি নামাজ পড়ে যখন উঠানের দিকে যাচ্ছিল গরুর যে গোয়াল ঘরটা আছে সেখানে খাওয়া দিতে, সে হঠাৎ করে খেয়াল করতেছে যে সেলিনা যাওয়ার সঙ্গে সঙ্গে গরুগুলা খুব ছটফট করতেছিল। সেখানে নাকি 8-10টা গরু ছিল, কিন্তু সবগুলো নাকি এরকম ছটফট করতেছিল এবং জোরে জোরে ডাকতেছিল। তো সেলিনার কথা যে এরকম তো গরু হঠাৎ করে ডাকাডাকি করার কথা না, নিশ্চয়ই কেউ আসছে এখানে আশেপাশে। তো সেলিনা গরুগুলোকে খাওয়া দেয়, খাওয়া দিয়ে সে আশেপাশে দেখে যে কিছু নাই। সেলিনা তখন তার বাসার দিকে, মানে সামনে যে ঘর ছিল সেখানের দিকে সে আবার রওনা দিবে। তো অর্ধেক পথ যেতে গরুগুলো আবার খুব ডাকাডাকি। তো এবার সেলিনার আবার সন্দেহ হয়, সে আবার যায়। তো তখন আলোর খুব একটা ব্যবস্থা ছিল না সেখানে, তো চাঁদের আলো যতটুকু ছিল সেখান থেকে সেলিনা দেখতেছে যে গোয়াল ঘরের ঠিক পিছন সাইডে কেউ একজন দাঁড়ায় আছে। তো সেলিনার কথা হচ্ছে আমি তো কিছুক্ষণ আগে আসলাম, তখন দেখলাম কিছু দাঁড়ায় ছিল না, এখন আবার কে দাঁড়ায় আছে। তো সেলিনা যায় গোয়াল ঘরের পিছনে, দেখতেছে ওর ঠিক সময় সেলিনা যেরকম হাইট সেই হাইটেরই কে একজন দাঁড়ায় আছে। তখন সেলিনা ডাকতেছে যে কে আপনি, এখানে কে দাঁড়ায় আছেন, এখানে এরকম করতেছেন কেন, মানে এই গরুগুলো তো ছটফট করতেছে, আপনি কি ভিতরে ঢুকছিলেন, মানে একটার পর একটা সেলিনা কথা বলে যাচ্ছে। তো সে নাকি কোনো সারা শব্দ দিচ্ছে না, এবং সেলিনা ওই যেটা দাঁড়ায় ছিল তার পিছনে অংশ দেখতেছিল। তো সেলিনা যখন অনেকক্ষণ ডাকতেছে, তখন যে জিনিসটা দাঁড়ায় ছিল সে যখন সেলিনার দিকে তাকায়, সেলিনা দেখতেছে যে তার মতোই হুবহু একটা মেয়ে ওইখানে দাঁড়ায় আছে।
এটা দেখার পর সেলিনা যখন মানে যে জিনিসটা দাঁড়ায় ছিল তাকে বলতেছে যে আপনি কে। সেলিনা খেয়াল করে যে সেই জিনিসটা সেলিনাকে ভেদ করে, সেলিনার শরীর ভেদ করে মনে হয় কোথায় যেন চলে গেল। এটা দেখার সঙ্গে সঙ্গে সেলিনা দ্রুত তার বাসায় দৌড়ায় আসে এবং তার মাকে পুরোটা ঘটনা বলে যে মা এই হয়েছে, আমি দেখলাম আমার মতো কি একজন দাঁড়ায় আছে এবং আমাকে ভেদ করে চলে গেল। এটা বলতে না বলতেই সেলিনার নাকি হঠাৎ করে শরীর কাঁপুনি দেয় এবং সে নাকি মেঝেতে পড়ে গেছে। তার মা খুব জোরে চিৎকার করে এবং আশেপাশে থেকে যারা ছিল, মানে পাশের বাড়ি নাকি তানভীর ভাইদের বাড়ি ছিল, তানভীর ভাই তিনিও তার ফ্যামিলির সাথে এসে পড়ে। যখন অনেকে এসে পড়ে বলতেছে হয়তো খারাপ কিছু দেখছে এর জন্য মেয়েটার এই অবস্থা, কিন্তু সেলিনা সে এক নাগারে মানে চোখটা উপরের দিকে ফিরে তাকায় আছে, আর কারোর সাথে কোনো কথা বলে না, কিন্তু তার সেন্স আছে বা সে শ্বাস নিচে সবই ঠিক আছে। তখন সিদ্ধান্ত হয় যে পরের দিন সকালে এরকম কোনো তান্ত্রিক বা ওঝা আনা হবে আশেপাশে থেকে, আনলে তারপর যদি জিন বা কোনো খারাপ কিছু দেখে তাহলে এটা একটা সমাধান করা হবে। পরের দিন সকালে এরকম 2-3টা বাড়ি পর একটা লোক আছে, সে নাকি এরকম জিন তাড়াতে পারতো, সেই লোককে খবর দেওয়া হয়। তো সেই লোক সেলিনাকে দেখে বলতেছে হয়তো ওকে জিনে ধরছে, তো ওকে এমন একটা গাছের সাথে বাধা লাগবে যে গাছটার বয়স 20 বছরের বেশি। যেরকম ওদের সেলিনাদের বাড়ির পাশেই একটা গাছের সন্ধান পাওয়া যায়, সেখানে সেলিনাকে বাধা হয়, রশিতে বাধা হয়। তো অনেক মন্ত্র পড়া হয় এবং মন্ত্র পড়ার একটা পর্যায়ে একটা জিন সেলিনার উপর ভর করে আসে। সেই জিনটা বলতেছে সেই লোকটাকে, মানে সেই লোকটাকে আমরা তান্ত্রিকই বলতে পারি যেহেতু সে জিন তাড়াতে পারে। তো সেই তান্ত্রিককে বলতেছে, সেই জিনটা যেটা সেলিনার উপর ভর করছে সে বলতেছে যে আমি সহজে যাব না, আমি এখানেই থাকবো। তখন সেই তান্ত্রিক বলতেছে কেন, কি হয়েছে? তখন সেই জিনটা বলতেছে যে আমার 2টা সন্তানরে আটকায় রাখছে, এর জন্য আমি ওরে ভর করছি এবং আমি যেতে পারবো না। তখন অনেক বলাবলি করা হচ্ছিল, তখন বলতেছে কে আটকায় রাখছে। তো সেই জিনটা সেলিনার উপর ভর করে খুব একটা অস্পষ্ট একটা নাম বলতেছিল, কিন্তু নামটা সঠিকভাবে শোনা যাচ্ছিল না। অনেক বলার পর যখন সবাই মানে নামটা শোনার চেষ্টা করতেছে, দেখতেছে এটা একটা ছেলের নাম এবং বলতেছে ওই ছেলেটা আটকায় রাখছে। তো এই ছেলেটা নাকি সেলিনাকে অনেক আগে থেকেই পছন্দ করতো এবং বাড়ির আশেপাশে হয়তো কোথাও থাকতো। তখন সেই ছেলেটার সন্ধান পাওয়া হয় এবং সেই ছেলেটাকে আনা হয় এবং সেই ছেলেটাকে বলতেছে যে তুমি কেন এই কাজটা করছো। তখন সেই ছেলে বলছে আমি কিছু করিই নাই। বলছে তুমি যদি না করো তো এটা কে করবে? তখন সেই ছেলেটাকে যখন অনেক ভয়টা দেখানো হয় তখন সেই ছেলে বলতেছে যে ঠিকই আছে, আমি গতকাল এরকম সেলিনার সাথে কথা বলতেছিলাম, তো একটা পর্যায়ে আমি একটা প্রস্তাব দিয়ে সেলিনাকে, কিন্তু সেই প্রস্তাবে সেলিনা রাজি হয় না। এর জন্য আমি ওকে বলছি দেখা নেব, এর জন্য আমার যে একজন পরিচিত একজন ওঝা আছে, তাই সেই ওঝার মাধ্যমে আমি সেলিনাকে এরকম খারাপ জিন দিয়ে ওকে এরকম আসর করাইছি এবং আমি চাইছিলাম যে ওর ক্ষতি হোক। এবং সেই ওঝা এই যে জিনের 2টা বাচ্চা আছে সেই 2টা বাচ্চাকে বোতলে আটকায় রাখছে। হ্যাঁ, সেলিনার ক্ষতি করতে পারলে তাহলে সেই 2টা বাচ্চাকে ছাড়াবে, এরকম তার সাথে বদিনের সাথে কথা বলা হয়েছে সেভাবে। যাই হোক, তানভীর ভাই তারপর বলে যে উনি নাকি তখন সচক্ষে সামনে ছিল, তখন নাকি সেই সেলিনাকে অনেক মারধর, মানে সেলিনা তো যেহেতু ওর উপর জিন ভর করছে, সেই জিনকি নাকি সেই যে তান্ত্রিক এসেছিল সে নাকি অনেক মারধর করার পর সেই জিনটা নাকি চলে যেতে বাধ্য হয় এবং যে ছেলেটা এই সমস্যাটা করছিল সেই ছেলেটাকে পরে বলা হয় যে তুমি কোন ওঝার কাছে গেছিলা, চলো আমরা সেই ওঝার কাছে যাব। তখন সেই ওঝাকেও বলা হয় যে আপনি যেই বদজিনটা যে 2টা সন্তান আটকে রাখছেন এটা আপনি ছেড়ে দেন, এবং সে ওঝাও নাকি ছেড়ে দেয়। তারপর নাকি সালিশে ওই ছেলেটার একটা বিচার হয়। তো এটা একটা ছোট ঘটনা। তারপর নাকি সেলিনা তো সুস্থ হয়। এটা একটা ছোট ঘটনা বলেছিলেন সেই এম এ হোসেন ভাই। তো আরেকটা ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটা আমাকে উৎস ভাই পাঠিয়েছেন, আবার সেই মেহেদি হাসান উৎস ভাই, তাকে আবারও ধন্যবাদ জানাই। তার ঘটনা আমি শেয়ার করেছিলাম এর আগেও 2টা, আজকেই। তো এই ঘটনাটা উৎস ভাই ওনার এক ফ্রেন্ডের বাবার কাছ থেকে শোনেন। তো সেই আঙ্কেল তিনি 2001 সালের দিকে তখন বাংলাদেশের কোনো একটা মেডিকেলে তখন তিনি ইন্টার্ন করেন। তো ইন্টার্নের সময় রাতে ওনাকে অনেক সময় নাইট ডিউটি দেওয়া লাগতো। তো নাইট ডিউটির একটা সময় যেটা হয় যে একদিন রাত নাকি তখন 1:30 কি 2টা বাজবে, একটা মহিলা আসে একটা বাচ্চা কিনে, বাচ্চাটা নাকি মাথা ফেটে গেছে এবং প্রচণ্ড রক্ত পড়তেছিল। বাচ্চাটার বয়স হবে 10 কি 12 বছর। তো মহিলার একটা ছোট আরেকজনকে নিয়ে আসে, ওটা মনে হয় মহিলার ভাই ছিল। মহিলার ভাই এবং মহিলা এসেই সেই উৎস ভাইয়ের যে ফ্রেন্ডের বাবা ওনাকে বলতেছে যে বাচ্চাটাকে বাঁচান, বাচ্চাটার মাথা ফেটে গেছে। অনেকক্ষণ ধরে সে মানে এই কাকুদের মৃত্যুটা শুনতেছিল সেই আঙ্কেল। তো সেই আঙ্কেল বলতেছে যে দেখেন সে যেরকম নিয়ম সেই অনুযায়ী আসেন, সে এবার সরকারি হসপিটাল তো নিয়ম অনুযায়ী আসেন, আমি ট্রিটমেন্ট করবো, কোনো সমস্যা নাই। তো মহিলার কাকুতি মিনতি এবং বাচ্চাটাও নাকি খুব
মানে কাঁদতেছিল এবং তার মাথা থেকে রক্ত পড়তেছে। তখন একটু ওই আঙ্কেলটার মানে ওই ডাক্তার আঙ্কেল ওনার একটু মায়া হয়, তো উনি বলছে আচ্ছা ঠিক আছে একটু সোয়ান দেখে কী করা যায়। তো এটা নাকি একটু লেট হয়ে গেছিলো, মানে প্রায় 10 মিনিটের মতো লেট হয়ে গেছিলো। কিন্তু দেখা যায় যে বাচ্চাটাকে ব্যান্ডেজ দেওয়া হয়, মাথা সেলাই মানে মাথার যেটা ফেটে গেছে সেলাই করা হয়, কিন্তু বাচ্চাটার মানে সেন্স নাকি একটা সময় ছিল না। তো সেই উৎস ভাইয়ের যে ফ্রেন্ডের বাবা বাসপাই ডাক্তার আঙ্কেল, ওনার নাকি পুরা বডি মানে যে অ্যাপ্রন ছিল সেটা নাকি পুরো রক্তে ভিজে গেছিল, এমন অবস্থা যে ভিজে পুরো শরীর চুপচুপা হয়ে গেছিল। কিন্তু বাচ্চাটাকে শেষ মুহূর্তে বাঁচানো যায় নাই। যা হোক, তারপর তো উনি ওই গার্ডিয়ানের কাছে দিয়ে দেয় বাচ্চাকে, যে বলতেছে ওকে তার বাঁচানো গেল না। তো মহিলা এবং তার ছোটো ভাই যেটাকে নিয়ে আসলো তার খুব হাজারি কান্না হাজারি। যা হোক, এটা তো ঘটে। তখন তো ওই ডাক্তার বাসায় এসে পড়ে। তো বাসায় এসে পড়ার পর সেই ডাক্তার অ্যাপ্রনটা খুলে ওনার রুমের একটা কর্নারে ফালায় রাখছে বলতে হয়তো উনি ওনার যে পুরোনো কাপড়গুলো ছিল ওইখানে হয়তো ফালায় রাখছে। তো হয়তো কোনো একটা কারণে ধুইতে ওনার মনে ছিল না। যাই হোক, সেই রাতে নাকি সেই ডাক্তারের প্রচণ্ড মাথা ব্যথা এবং জ্বর, পরের দিনও জ্বর, একই এরকম নাকি টানা জ্বর এবং মাথা ব্যথা। এবং উনি মানে কেন জানি ওনার মানে মনে হচ্ছিল যে ওনার চোখের সামনে সেই বাচ্চাটা, যে বাচ্চাটার ট্রিটমেন্ট উনি ঠিকভাবে করতে পারেনি এবং বাচ্চাটা মারা গেছিল। এরকম কয়েকদিন দেখার পর ওনার বাংলাদেশে অনেক ডাক্তার নাকি উনি দেখায়, ওনার মাথা ব্যথা জ্বর এগুলো নাকি কমতো না, কোনো সময় নাকি জ্বর কমতো আবার জ্বর বাড়তো। এবং উনি নিজে যেহেতু ডাক্তার ছিল, উনি বা ইন্টার্নি ডাক্তার ছিল, উনি নিজেরটাও নিজে বুঝতে পারতেন না যে কী হচ্ছে। অনেকের পরামর্শ পাওয়ার পর উনি ঠিক করে যে ইন্ডিয়ার মাদ্রাজে যাবে চিকিৎসার জন্য। তো তিনি মাদ্রাজে একটা ডাক্তার দেখান। তো ডাক্তার দেখানোর পর তিনি যখন ফিরতে যাবেন তখন একটা লোকের সাথে ওনার পরিচয় হয় এবং ওনার ফ্যামিলির মেম্বারটা তো ছিল। সেই লোকটা ওই দেশেই ছিল, মাদ্রাজের কোনো একটা জায়গার ছিল। তো সেই লোকটা ওনাকে দেখে বলতেছে যে দেখো, চিকিৎসা তো তোমরা মানে কথায় কথায় বলতেছে, শুনলাম তোমরা তো অনেক জায়গায় চিকিৎসা করছো, ইন্ডিয়া পর্যন্ত আসছো, যদি কিছু মনে না করো আশেপাশেই এখানে একটা মাজার আছে, মাজারে একটু দেখো যে ওর কোনো সমস্যা আছে নাকি। সেটাকে দেখে মনে হচ্ছে ওর একটা সমস্যা আছে। তখন ওনার ফ্যামিলি খুব একটা রাজি হয় না, কিন্তু আবার সেই ডাক্তার আঙ্কেল ছিল ওনার আপা বলতেছে ঠিক আছে সমস্যা কি, দেখি আমরা যাই, সমস্যা কি, আমরা যেহেতু আশেপাশেই মাজার আছে দেখি না গিয়ে। তো মাজারে এরকম একটা হুজুরের সন্ধান পায়, সেই হুজুরের সাথে দেখা করে। তো সেই হুজুর দেখেই বলতেছে যে হ্যাঁ এই ছেলে সমস্যা আছে, সমস্যার সমাধান একটা হবে। তখন সেই ডাক্তার আঙ্কেল উনি পুরোটা ঘটনা বলে যে কী কী হয়েছে, তারপর থেকে ওনার জ্বর বা কাঁপুনি বা এরকম দেখা যায় মাথা ব্যথা থাকে। তো তখন সেই মানে নাম ঠিকানা এবং সব কিছু নেওয়ার পর সেই মাদ্রাজে মানে যেই হুজুরটা ছিল আর কি, তো সেখানকার হুজুরটা সে বলতেছে, মাজার হুজুরটা বলতেছে যে যেটা ঘটেছে যে তুমি অ্যাপ্রনটা এখন কই রাখছো। তো বলতেছে যে অ্যাপ্রন তো বলতে পারবো না কোথায়, এটা তো বাসায় একটা কোণা ফেলে রাখছিলাম। তো বলতেছে যে তুমি সরাসরি তোমার দেশে গিয়ে তোমার বাড়িতে গিয়ে অ্যাপ্রনটা নিবা, যে অ্যাপ্রনটা রক্তে ভিজে গেছিলো। কারণ যে বাচ্চাটা মারা গেছে তার কারিনটা এখনও ঘুরতেছে তোমার বাড়ির আশেপাশে। তোমার যে অ্যাপ্রনটা আছে সেই অ্যাপ্রনটা বাচ্চার যেখানে কবর আছে সেই কবরস্থানে ওই আশেপাশে তুমি সেখানে কবরস্থান থেকে একটু মাটি নিয়ে সেই আশেপাশে এটা পোড়ায় দিবা। মানে মোট কথা হচ্ছে কবরস্থান বাচ্চাটা যেখানে আছে সেই বাচ্চার কবরস্থানের থেকে একটু মাটি নিয়ে এই অ্যাপ্রনটার মধ্যে মিক্সড করে মাটি ওই অ্যাপ্রনটা পোড়ায় ফেলতে বলছে, তাহলে নাকি সেই বাচ্চার কারিনটা চলে যাবে। তো এইগুলো নাকি আবার সেই উনি যেহেতু ডাক্তার এগুলো বিশ্বাস করতেছিল যে কী বলে এই মাজারে হুজুর এগুলো কী বলতেছে, তো ওনার বাবা মা আবার এগুলো বিশ্বাস করতেছিল। তো বলছে ঠিক আছে আমরা দেশে যাই তারপর দেখব। দেশে যাওয়ার পর অনেক সন্ধান করা হয় যে বাচ্চাটাকে কোথায় দাফন দেওয়া হইতে পারে বা এরকম। তো উনি যেই হসপিটালে ইন্টার্ন করতো সেখানে ওই এক লিস্ট তো থাকেই যে কে কখন মারা গেল বা কোন বাচ্চা কবে কে মারা গেল, কোন পেশেন্ট কখন কে আসছে, সব কিছু লিস্ট থাকে। সেই লিস্ট অনেক ঘেটে ঘেটে বের করার পরে সেই বাচ্চার মানে বা ফ্যামিলির ঠিকানা পাওয়া যায় এবং বাচ্চাটাকে কোথায় দাফন দেওয়া হয়েছে এটারও ঠিকানা পাওয়া যায়। সেখান থেকে এরকম মাটি নিয়ে সেই অ্যাপ্রনটাতে মিক্সড করার পর সেই অ্যাপ্রন নাকি পোড়ায় ফেলা হয়। তারপরে নাকি সেই যে ডাক্তার আঙ্কেল ছিল তিনি নাকি আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এটা জাস্ট শেয়ার করা আর কি, আমাকে শেয়ার করেছেন মেহেদি হাসান উৎস ভাই, ওনার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি, ফ্রেন্ডের বাবার কাছে সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো এই ছোটো দুটা ঘটনা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করলাম। আসছি আরও কিছু ঘটনা নিয়ে, আজকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে 1982 সালে একটা ভয়ানক ঘটনা ঘটে। আমি জানি না এটা আপনারা কেউ শুনেছেন কি না। এই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন শোভন দাস নামে এক ভাই, তিনি কলকাতায় থাকেন এবং রেগুলার আমাদের শো শুনেন।
তবে আমার কাছে ঘটনাটা বেশ ব্যতিক্রম লেগেছে দেখি আপনাদের কাছে আজকে শেয়ার করা। শোভন দাস ভাই তিনি একটা সরকারি অফিসে চাকরি করেন। তো সেই সুবাদে তার সাথে একটা লোকের পরিচয় হয় এবং সেই লোকটার ছদ্মনাম আমি ব্যবহার করছি অমিত, যেহেতু তিনি সেই ব্যক্তির নাম নিতে আমাকে মানা করেছেন। আমি আবারও বলছি, সেটা 1982 সালের ঘটনা। তখন ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের কিছু ব্যক্তিরা গুজরাটে কচ্ছ নামক একটা জায়গায় মেইন রোডের থেকে প্রায় 16 কিলোমিটার ভিতরে একটা প্রাচীন সভ্যতার নিদর্শনের খোঁজার জন্য খনন কাজ শুরু করে। তো প্রথম দিন ওরা খোঁড়াখুড়ি করে কিন্তু তেমন কিছু পায় না। তো দ্বিতীয় দিন নাকি তারা আবার খোঁড়াখুড়ি করে, তো ওরা তখন মাটির কিছু পাত্র পায় এবং কিছু স্বর্ণ মুদ্রা এগুলো নাকি ওরা পায় এবং কিছু পোড়ামাটির প্রাচীন মূর্তিও তখন পাওয়া যায়। তো এরকম যখন সফলতা আসতেছিল, তো এখানে যারা কর্মকর্তা ছিল, সরকারি কর্মকর্তা যারা ছিল, তারা বলতেছে যে ঠিক আছে, এক কাজ করি, এটা আমরা আরও খনন কাজ শুরু করি, দেখি যে এটার ভিতরে আর কিছু পাওয়া যায় নাকি। এবং এজন্য তাদের যে দপ্তর, সেই দপ্তরের পারমিশন নেওয়া হয় এবং খনন কাজের জন্য অনেক লোক সেখানে যায়। প্রায় নাকি 15-20 জন শ্রমিক সেখানে একসাথে কাজ করতে থাকে। তারা প্রাচীন যুগের অনেক কিছুই পাচ্ছিল। পঞ্চম দিন কাজ শেষ করার পর শ্রমিকরা যেখানে কাজ করছিল সেখানে মাটির নিচে একটা বিশাল দরজা পায়। দরজাটা যখন পাওয়া যায় তখন ওরা ভাবে যে যেহেতু দরজা পাওয়া গেছে, এটার ভিতরে হয়তো অনেক কিছু আছে, দেখি কি পাওয়া যেতে পারে সেখানে। তখন তারা একটা বিস্ফোরণের মাধ্যমে দরজাটা খুলতে সক্ষম হয়। অনেকে যা ভেবেছিল ঠিক তার বিপরীত হয়েছে। তারা দরজা খুলে বেশ একটা মূর্তি পায় এবং দেয়ালে খোদাই করা অনেক নকশা বা দেখা যায় নকশা বা হিন্দু এবং মুসলিম সংস্কৃতির অনেক কিছু নিদর্শন তারা স্পষ্ট বুঝতে পারে। তো একটা মূর্তি তারা পায়, যে মূর্তিটার হাইট ছিল নাকি 5 ফিটের উপরে। এটা সাধারণ মূর্তি এরকম হতে পারে না। এবং এটা মূর্তিটা দেখার পর অনেক শ্রমিকরা অনেক একটু ভয় পেয়ে যায় এবং এটা ছিল ভারতীয় যে সংস্কৃতি ছিল এটার বাইরে ছিল, এই মূর্তিটা এরকম এখানে থাকার কথাই নাকি না। সবাই যখন ভয় পাচ্ছিল তখন তারা তাদের যে দপ্তর এখানে আবার খবর পাঠায় যে আমরা এরকম একটা মূর্তি পেয়েছি, এটা কি করব। তখন সেই দপ্তর থেকে বলা হয় যে ঠিক আছে, এটা তো পরীক্ষা করা লাগবে, তোমরা পরীক্ষা কেন্দ্রে এটা পাঠায় দাও। তখন অমিত ভাই বলে যে তখন তার এই দায়িত্ব থাকে যে এই মূর্তিটার পরীক্ষা কেন্দ্রে তাকে এই ল্যাবে এই টেস্টটা করতে হবে, যেটা কীভাবে বা কত সাল আগের মূর্তি এটা। তো অমিত ভাই বলে যে তখন তিনি ল্যাবে কর্মরত ছিলেন। তো উনি সচরাচর তখন কাজ সেদিন করেন নাই। তো সেদিন ওনার সহকারীকে বলে যে দেখো, একটা মূর্তি আসতেছে, তুমি এটা একটু দেখো তো এটার কী সমস্যা বা এটা কী হয়েছে বা কত সাল আগের, এটা নাকি অনেকে ভয় পাচ্ছে। তো উনি ওনার ল্যাবে ওনার যে সহকারী তাকে এটা বলে দেওয়ার পর উনি ওনার কোনো ব্যক্তিগত কাজে হয়তো বাসায় যাবে। তো তখন ওনার বাসায় এরকম খবর পাঠানো হয় যে আপনি তাড়াতাড়ি ল্যাবে আসেন, আপনাকে আপনার সহকারী ডাকতেছে। তখন সে সহকারী বলতেছে এই অমিত সাহেবকে এসে যে স্যার, মূর্তিটা জানি কেমন শব্দ করে, ওর মুখ থেকে জানি কেমন শব্দ বের হচ্ছে, দেখেন তো। তো সেই অমিত সাহেব বলতেছে যে এগুলো কী বলতেছো, এসব মূর্তি থেকে আবার শব্দ বের হবে কীভাবে। তখন সেই সহকারী বলতেছে স্যার দেখেন, ল্যাবে আমি আর আপনি আসি, আপনি স্পষ্ট একটু মূর্তিটার কাছে কান পাতেন, দেখেন একটা শব্দ পাবেন। তখন অমিত সাহেব উনি নাকি মূর্তির কাছে যখন যায় তখন নাকি অদ্ভুত ধরনের একটা শব্দ আসতেছিল। যখন তিনি কান পাততেছে দেখতেছে যে গুম গুম করে একটা শব্দ আসতেছে, খুব আস্তে আস্তে আসতেছে। তো তখন তিনি তার সহকারী সহ বলতেছে যে আচ্ছা, মূর্তিটা দেখি তো, চেক করে, যেটাতে এটা কি খোলার কোনো ব্যবস্থা আছে নাকি বা ভাঙা যায় নাকি দেখো তো। যখন মূর্তিটা পিছন দিকে দেখতে গেল, দেখতেছে যে এটা একটা খোলার একটা ব্যবস্থা আছে এবং কিছু যেটা ব্যবস্থা খোলার যে ব্যবস্থাটা আছে এটা কিন্তু ঝং পড়ে গেছে, কিন্তু আওয়াজটা ঠিকই হচ্ছিল এবং এত ভয়ানক আওয়াজ ছিল যে তাদের দুইজনের নাকি প্রায় লোম খাড়া গেছে, গায়ের লোম সম্পূর্ণ খাড়া গেছে। তো এটা উপেক্ষা করার পর তখন সেই অমিত সাহেব বলতেছে তার সহকারীকে যে ঠিক আছে, যেহেতু খোলার ব্যবস্থা আছে, আসলে আমরা চেষ্টা করি, দেখি যে খোলা যায় নাকি। তখন সেই সহকারী বলতেছে স্যার, আমার পক্ষে আজকে আর কাজ করা সম্ভব না, কালকে আসেন, কালকে খুলবো, কারণ আজকে আমার প্রচণ্ড ভয় লাগতেছে এবং এটা কেন ভয় লাগতেছে আমি কিছু বুঝতেছি না। তো অমিত সাহেব তার তার সহকারী যে ছিল তাকে ততটা বুঝাতে চাচ্ছিল না, কিন্তু আসলে অমিত সাহেবেরও নাকি এরকম ভয় লাগছিল সেই মূর্তিটার ব্যাপারে। যাই হোক, পরের দিন আবার আসে, কিন্তু একই ধরনের আওয়াজ, এই ঘুম ঘুম একটা আওয়াজ। এবং সেদিন নাকি পরের দিন যখন যায় অমিত সাহেব এবং তার যে সহকারী, তাদের নাকি শরীর পুরো ঘামায় যাচ্ছিল, রুমে তারা থাকতে পারছিল না বেশিক্ষণ। তো সিদ্ধান্ত নেয় যে সেই
যেভাবেই হোক সেই মূর্তিটা খোলা হবে। তো মূর্তিটা যখন খোলা হয়, অবাক করা বিষয় হচ্ছে একটা জলজ্যান্ত ছোট্ট একটা বাচ্চা ভিতরে শোয়া অবস্থায় চোখ বন্ধ করে আছে, এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ধ্যানে আছে, যে কোনো মুহূর্তে চোখ খুলে তাকাবে। এটা দেখার পর সেই অমিত সাহেবের সহকারী সে নাকি তোতলানো শুরু করছে ভয়, যে স্যার আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব না, আপনি লোকজন ডাকেন, নাহলে পুলিশকে ডাকেন, এগুলো কাজ আমি করতে পারবো না। তো অমিত সাহেব বলতেছে যে অজানা একটা ভয় আমাদের দুজনের মাঝে কাজ করতেছিল, কিন্তু অমিত সাহেব নিজে থেকে কিছু বলতেছিল না। কীরকম যখন হচ্ছে, কিন্তু আওয়াজটা কিন্তু এখন আরও স্পষ্ট হয়ে গেছে, এবং উনি স্পষ্ট শুনতে পাচ্ছে যে আগের থেকে আওয়াজটা আরও বেড়ে গেছে এবং ওনার সমস্ত শরীরটা ঘামায় যাচ্ছে। সঙ্গে সঙ্গে অমিত সাহেব তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে হেড অফিসে ছিল তাদের সাথে যোগাযোগ করে এবং থানায় যোগাযোগ করে, পুলিশটাও সেখানে আসে এবং রুমে ঢুকে। তো পুলিশটা নাকি রুমে ঢোকার আগে অমিত সাহেব এবং তার সহকারীর সাথে একটু ঠাট্টা করতেছিল যে কী এমন হয়েছে যে আপনার ভিতরে রুমে ঢুকেন না। 4-5 জন পুলিশ তারা প্রত্যেকে যখন সেই রুমটায় যায় তাদেরও ঠিক একই অবস্থা। অমিত সাহেব বলে যে আমরা টোটাল যখন 7 জন ছিলাম সেই রুমে, আমাদের সবারই শরীর পুরো ঘামায় যাচ্ছিল এবং আমরা ভয় পাচ্ছিলাম অনেক। তখন পুলিশ বলতেছে যে আমাদের পুলিশ যারা ছিল তারা বলতেছে যে আমাদের চাকরি জীবনে কখন আমরা ভয় পাই নাই, কিন্তু আজকে কেন এই রুমটা আসার পর ভয় লাগতেছে। তখন সিদ্ধান্ত হয় যে আসলে আমরা রুমটা তালা মেরে আমরা বের হয়ে যাই এবং আমরা একটা ডাক্তারের সাথে কথা বলি, এবং আমাদের যে ডাক্তার আছে ল্যাবে সেই ডাক্তার কী বলে দেখি। তো পরিকল্পনা অনুযায়ী সেই বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে ডাক্তার টিম বাচ্চাটাকে চেক করবে, দেখতেছে যে তার কোনো হার্টবিট নাই, পালস নাই, সে তো মৃতই, কিন্তু তার যে বডি টেম্পারেচার ডাক্তার বলতেছে এই টেম্পারেচার এমন হতে পারে যে বাচ্চাটা 1 ঘন্টা আগে মারা গেছে, এই তাপমাত্রাটা এরকম। তো এটাই কিন্তু সমাপ্তি ছিল না, ডাক্তারও নাকি খুব ভয় পেয়ে গেছিলো এবং বলতেছে যে আমরা তো সব চেক করলাম, এবার ময়নাতদন্ত করে দেখা যাক এই বাচ্চাটা আসলে কী বা কবে তার জন্ম হয়েছে বা কেন তার এই অবস্থা। তখন ময়নাতদন্ত করা হয়, আরও আশ্চর্যের কিছু বিষয় ফুটে ওঠে। সেটা ছিল যে বাচ্চাটার কোনো ফুসফুস ছিল না, কিডনি ছিল না, কোনো কলিজা ছিল না, কিছুই ছিল না, খাদ্যনালী পর্যন্ত ছিল না, কিন্তু বডির মাংস হাড় সবই ঠিক আছে। তখন বাচ্চাটার ডান হাতের যে হাড়টা ছিল সেটার হাতের চামড়া যখন ছিঁড়া হবে, মানে দেখবে যে চামড়াতে কিছু লেখা আছে বা কিছু আছে নাকি, মানে একটা লেখা নাকি ওরা ফিল করতেছিল আছে, তখন খেয়াল করতে যাবে দেখছে হিজিবিজি কি যেন একটা দাগ আঁকা বাচ্চাটার সে হাতে, এবং প্রাচীন কোনো ভাষা লেখা ছিল। কিন্তু এটা দেখার পর তখন তারা সিদ্ধান্ত নেয় ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবে, এবং কথা বলার পর তাদের যে সিনিয়র যে 4 জন সিনিয়র নাকি ছিল সেই ল্যাবের মধ্যে, তো সেই তারা বলতেছিল যে এরকম তো হওয়ার কথা না, কিন্তু এরকম মানে কী হলো, এটা আবার কেন হলো। তখন হঠাৎ করে সেই যেখানে ওরা এই বাচ্চাটা যে মূর্তিটা যে অঞ্চল থেকে তুলেছিল সেখান থেকে খবর আসে যে সেখানে টোটাল 17 কি 18 জন শ্রমিক নাকি কাজ করতে, এর মধ্যে নাকি 13 জন শ্রমিক অসুস্থ হয়ে গিয়ে বাড়ি চলে গিয়েছে, তারা নাকি কাজ করতে আগ্রহ না। এবং দুঃখের বিষয় হচ্ছে সেখানে নাকি 5 জন কি 4 জন শ্রমিক ছিল, তারা নাকি এর মধ্যে মারাও গিয়েছিল। এগুলা যখন ঘটছে সেই অমিত সাহেব উনি বলতেছে যে এগুলা কেন হচ্ছিল, কী কারণ হচ্ছিল আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না। তো আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সেই সাইটে যাব যেখানে থেকে মূর্তিটা পাওয়া গেছিলো, সেখানে আমরা যাব। সেখানে সৌভাগ্যবশত একটা শ্রমিকের সাথে দেখা হয়। সেই শ্রমিক বলতেছে যে আমি একমাত্র এখানে এখন পর্যন্ত আসি যে সুস্থ অবস্থায় আছি, কিন্তু আমি কতদিন কাজ করতে পারি জানি না, কারণ আমার একার পক্ষে এখানে থাকা সম্ভব না। তখন সেই শ্রমিককে ওরা বিদায় দিয়ে দেয়, কিন্তু সেই শ্রমিক কয়েকদিন পর আবার সে তাদের এরকম হেড অফিসে আসে, কোনো একটা কারণে আসে। তখন সেই শ্রমিক বলতেছে যে আপনাদের এখানে কোনো একটা সমস্যা হয়েছে, এটা সমাধান করেন। তো অনেকে বলতেছে যে কী সমস্যা হয়েছে। তখন সে অমিত সাহেবও ছিল, সে বলছে তোমার সমস্যা কি, তুমি এত বড় সাহস কী হয় যে আমাদেরকে বলো আমাদের মধ্যে সমস্যা হয়েছে। তখন সেই শ্রমিক বলতেছে যে আপনাদের এখানে যে এই সাইটে আমি কাজ করে যখন বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর আমার পরিবারের সদস্যরা সেদিন বাড়িতে ছিল না। হঠাৎ করে আমি রুমের মধ্যে রাত্রেবেলা একটা বাচ্চাকে দেখতে পাই, একটা ফর্সা বাচ্চা। তাকে দেখে মনে হচ্ছিল সে ধ্যানে আছে, এবং সে শুধু একটা কথাই বলতেছে যে আমি যেখানে ছিলাম সেখানে আমাকে রেখে আয়। তখন শ্রমিকের কথা শুনে সবাই একটু গা নাড়াচাড়া দিয়ে বসে এবং বলতেছে তুমি কোন কথা বলতেছো, বলতো কোন বাচ্চার কথা, দেখতে কেমন। তখন শ্রমিককে বলে যে দেখো তো এরকম কোনো মূর্তি তোমরা কেউ তুলছিলে নাকি। শ্রমিককে তখন সে মুখ দিয়ে দেখানো হয়। শ্রমিক বলতেছে হ্যাঁ,
এই মূর্তি তো আমিই তুলছিলাম, আমার সাথে আর কয়েকজন ছিল, আমরা তো একসাথে পাই প্রথমে সন্ধান, আমরাই তো তুলছিলাম, এবং যারা তুলছিল এর মধ্যে 2জন তো মারাই গেছে, কেন কী হয়েছে? তখন সেই মূর্তির সাথে যে বাচ্চাটা ছিল সেই শ্রমিককে দেখানো হয়। শ্রমিক দেখার সঙ্গে সঙ্গে সে ভয়ে চিৎকার দিয়ে উঠে এবং বলতেছে যে এই বাচ্চাটাকে আমি জীবিত অবস্থায় দেখছিলাম আমার বাসায়, এবং সেদিন আমার বাসায় কেউ ছিল না। তখন তো সেই শ্রমিক প্রচণ্ড ভয় পায় এবং সে বলতেছে যে যেভাবেই পারেন এই মূর্তিটা যেখানে ছিল সেখানে রেখে আসেন। আমাকে সেই বাচ্চাটি একই কথাই বলছিল, কিন্তু ওদের মধ্যে একটা ঘোর কাটতেছিল না, যারা এই কাজগুলো করতেছে তারা বলতেছে এটা কীভাবে সম্ভব, এসব কী বলতেছে এই শ্রমিক। পরে নাকি সিদ্ধান্ত হয় যে ওদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তারা বলতেছে দেখেন যদি এতই সমস্যা হচ্ছে তাহলে আমাদের মনে হয় যে এর মধ্যে কোনো একটা রহস্য আছে, আমরা এই মূর্তিটার মধ্যে বাচ্চাটাকে রেখে যেখান থেকে এটা পেয়েছিলাম সেখানে এটা আমরা রেখে আসি। তারপর সে অমিত সাহেব বলে এটা নাকি তারপর সেখানে রেখে দিয়ে আসা হয় এবং সেখানে এই সাইডের কাজটা নাকি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, এবং যতটুকু পর্যন্ত মাটি করা হয়েছিল তখন নাকি মাটিতে আবার সম্পূর্ণ জায়গাটা ভরাট করে দেওয়া হয়। তো এটা একটা ঘটনা ছিল যেটা শোভন দাস ভাই আমাকে পাঠিয়েছেন। তো ওনার আরেকটা ঘটনা আছে তিনি যেটা শেয়ার করেছেন, আমি সামনে সেই ঘটনা নিয়ে আসছি, সাথেই থাকবেন। আজকের এপিসোডে মেহেদী হাসান উৎস ভাইয়ের পাঠানো আলাউদ্দিন হুজুরের আরেকটি ঘটনা আমি এখন শেয়ার করতে যাচ্ছি। তো আলাউদ্দিন হুজুর এটা কত সালে ঘটনাটা ঘটেছিল এটা উৎস ভাইকে বলেননি। তো সেদিন মাগরিবের নামাজ শেষ করে মসজিদে বসে কোরআন শরীফ পড়ছিলেন আলাউদ্দিন হুজুর। তখন 9-10 বছরের একটা ছেলে কোথা থেকে যেন খুব দৌড়াদৌড়ি করে আসে, এবং আসার পরেই হুজুরের কাছে এসে খুব কান্নাকাটি করতেছে এবং বলতেছে যে হুজুর আমি সেই দুপুরে রওনা দিচ্ছি, এখন এসে পৌঁছালাম, আমার বাড়ি এই কয়েক গ্রাম দূরেই, তা আমার মাটাকে ওরা মেরে ফেলবে, আপনি যদি পারেন আমার বাড়িতে একটু চলেন। তো হুজুর বলতেছে যে অনেক রাত হয়ে যাচ্ছে, এখন আমি এবার তোমার বাড়িতে যাব, এখন তো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, তুমি এক কাজ করো আজকে থাকো, ফজরের নামাজ শেষ করে আমরা দুজন একসাথে যাব। তখন সেই ছেলেটা বলতেছে যে হুজুর আমার মা তো অনেক দুশ্চিন্তা করবে। তো হুজুর বলছে আল্লাহর উপর ভরসা, কোনো সমস্যা হবে না, তুমি আমার সাথে ফজরের পর যাবা, সব ঠিক হয়ে যাবে দেখি। তো সেই রাতে হুজুর বাচ্চাটাকে একটা ঘুমানোর ব্যবস্থা করে দেয় এবং তিনি ধ্যানে ছিলেন, অনেকক্ষণ ধরে তিনি জিকির করতেছিলেন এবং ধ্যানে ছিলেন। তো ধ্যানে থাকতে থাকতে সেই হুজুর হঠাৎ করে কি যেন একটা স্বপ্নর মতো দেখেন। তিনি কিন্তু ঘুমান নাই, ধ্যানেই ছিলেন। তিনি দেখতেছে যে ওনার মৃত বাবা কাফনের কাপড় পরে আসছে এবং নির্জন একটা রাস্তাতে যাচ্ছে এবং আলাউদ্দিন হুজুরকে সাথে করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটা বিশাল নদীর মাঝে এসে উনি দাঁড়ায় যায় এবং আলাউদ্দিন হুজুরের বাবা একটা জোরে হাততালি দেয় এবং বিশাল আকৃতির কিছু একটা হঠাৎ করে এসে আলাউদ্দিন হুজুরকে টান দিয়ে সেই নদীর মাঝখান নিয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে সেই হুজুরের বাবা উনি দূরের থেকে দাঁড়ায় হাসতেছিল। এটা দেখার সঙ্গে সঙ্গে আলাউদ্দিন হুজুর হঠাৎ করে ওনার ধ্যানটা ভেঙে যায়। উনি তখন তাহাজ্জুদের নামাজ পড়ে এবং কি দেখলো এটা নিয়ে অনেকক্ষণ ধরে উনি চিন্তা করতেছিল। এদিকে ফজরের নামাজের সময় এসে পড়ে, ছেলেটিকে উনি নামাজে দাঁড়া করে এবং একসাথে ওনারা জামাতে নামাজ পড়েন। তো নামাজ পড়ার পর ওনারা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সকাল নাকি প্রায় 9টা-10টার দিকে সেই ছেলের বাড়ির কাছে গিয়ে পৌঁছায়। ভিতরে সঙ্গে সঙ্গে যখন যাবে বাড়ির ভিতরে তখন হঠাৎ একটা গঙ্গানির আওয়াজ আসতেছে। দেখতেছে যে একটা মহিলা ভিতরে শোয়া, মানে ছেলেটার মা, সে খুব বাজেভাবে ডাক দিচ্ছিল, মানে ওর ভয়েস নাকি অনেক ভাঙা ছিল এবং পুরোটা শরীর যেমন কি অসুস্থ হলে যেরকম মানুষের শরীর যেমন ভেঙে যায় না সেরকম ভেঙে গেছে, এবং মনে হচ্ছিল যে শরীরটার পা এবং হাতের দিক দিয়ে মানে পোকা খেয়ে ফেলছে, এবং শুয়ে শুয়ে মহিলাটা কান্না করতেছিল এবং দেখি বোঝা যাচ্ছিল যে আর বেশিক্ষণ সেই মহিলাটা বাঁচবে না। তারপরও আলাউদ্দিন হুজুর মহিলাটাকে একটা সালাম দেয় এবং মহিলা যে সালামের উত্তর দিবে সেই শক্তিটা বন্ধ ছিল না, এবং সেই ছেলেটাকে জিজ্ঞেস করা হয় যে তোমাদের আত্মীয় স্বজন যারা আছে ওরা কোথায়। তখন সেই ছেলেটা বলতেছে যে হুজুর আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমার আব্বা ছিল, অনেক আগেই মারা গেছে। তো মহিলাটা হঠাৎ করে আলাউদ্দিন হুজুরকে বলতেছে যে হুজুর আপনার পিছনে কি দেখেন তো। এটা বলতে না বলতেই হুজুর হঠাৎ করে ওনার পিঠে ব্যথা অনুভব করলো। ওনার মনে হলো যে ওনার পিঠে কি একজন জোরে কিল দিছে। তো এটা যখন হলো তখন উনি বুঝতে পারলো যে খারাপ কিছুর খপ্পরে হয়তো পড়ে গেছে, এবং সেদিন সেই মুহূর্তে আলাউদ্দিন হুজুরের সাথে তখন ওনার আয়নাটাও ছিল না। তখন ওনার কিছু কোরআনের আয়াত মনে পড়তেছিল, তখন শুধু সেই হুজুর কোরআনের আয়াত পড়তেছিল এবং জোরে জোরে ঝাড়ফুঁক দিচ্ছিল বাচ্চাটাকে এবং বাচ্চাটার মাকে, এবং ওনার প্রচণ্ড ব্যথা হচ্ছিল পিঠে।
তারপর উনি বাড়ি থেকে ভাবে যে আজকের মতো বাড়ি থেকে বের হয়ে যায়, দেখি কাল পরশুর দিকে আবার আসবো এখানে, দেখি যে আবার কী সমস্যা। যখন বাড়ি থেকে বের হয়ে যাবে তখন তিনি দুইটা ছায়া দেখলো, যে বাড়িটার যে উঠান আছে উঠানের এখানে দুইটা ছায়া দেখলো, সেই সকাল বা ভর দুপুর এরকম একটা সময়। তো এটা দেখার পর সঙ্গে সঙ্গে তিনি ভাবে যে হয়তো এই বাড়িতে খারাপ কিছু একটা ভর করে আছে। আলাউদ্দিন হুজুর যখন বাড়ি চলে আসে তখন তিনি তারা বাড়িতে আসার পর সেই আয়নার মাধ্যমে ইকরাকে আবার স্মরণ করে এবং ইকরাকে বলে যে ইকরা, আমি এরকম পিঠে ব্যথা পাইছি, এখন আমি কি করতে পারি। ইকরা নাকি কোনো একটা তৈলাক্ত জিনিস কোথা থেকে জানি নিয়ে আসে এবং নিয়ে এসে সেই আলাউদ্দিন হুজুরের পিঠে মালিশ করে দেয় এবং তখন নাকি পিঠের ব্যথাটা অনেক কমে যায়। এবং ইকরাকে সেই বাড়ি সম্পর্কে এবং সেই ছেলের সম্পর্কে, ছেলের মায়ের সম্পর্কে বলে। তো ইকরা বলতেছে যে আপনি পরের দিন সেই বাড়িতে যান এবং সেই বাড়িতে অনেকগুলো জানোয়ার আছে, যে জানোয়ারগুলা এই ফেরেস্তার মতো এই পরিবারটাকে ধ্বংস করে ফেলতেছে। তো এটা বলার পর পরের দিন সেই ইকরা তো সাথে যাই, আলাউদ্দিন হুজুর ওনার সেই বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর ইকরা হঠাৎ করে আলাউদ্দিন হুজুরকে বলে যে আপনি যে এখন আসলেন, আপনি কি জানেন যে আপনার কত ওয়াক্তের নামাজ মিস গিয়েছে? তো এখন আলাউদ্দিন হুজুর বলে, কেন? আমি তো গতকাল রাতে তোমার সাথে কথা বললাম, এখন সকাল। তখন শিখরা বলতেছে যে না, এখন সকাল বলতে মাঝখানে একদিন আপনি সম্পূর্ণ ঘুমাইছিলেন, আপনার 5 ওয়াক্ত নামাজ বা যতটুকু সময় আপনার ছিল একদিনে সম্পূর্ণ নামাজ আপনার মিস হয়েছে। তখন আলাউদ্দিন হুজুর কিন্তু অনেক ঘাবড়ে যাবে যে এটা কীভাবে সম্ভব। তখন ইকরা বলতেছে যে যেই জিনিসের সমাধান এখন করতে যাচ্ছেন সেই জিনগুলো খুবই খারাপ, ওরা আপনাকে পুরোটা একদিন ঘুম পাড়ে রাখছিল আপনার বাড়িতে। তখন হুজুর তবা কাটেন এবং তিনি সামনে কোনো একটা মসজিদ হয়তো পান, সেখানে তিনি তার নামাজগুলা পড়ে ফেলেন যেগুলো ওনার কাজা হয়েছিল এবং উনি হুজুর মানে আল্লাহর কাছে তবা কাটেন এবং ইকরার সাথে আবার সেই বাড়িটার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেন। যখন বাড়িটা যায় গিয়ে দেখতেছে যে মহিলাটার অবস্থা খুবই খারাপ, আজকের অবস্থা আরও খারাপ। তখন ইকরা বলতেছে যে আপনি সেই মহিলাকে জিজ্ঞেস করেন যে আসলে কি হয়েছিল, যদি আমি সব জানি কিন্তু আমি বলবো না, আপনি মহিলার কাছ থেকে শুনে নেন। তো হঠাৎ আলাউদ্দিন হুজুর খেয়াল করে যে বাড়ির মানে সে তো মহিলার সামনে ছিল, হঠাৎ খেয়াল করতেছে বাড়ির উঠান থেকে কেউ একজন ওনাকে ডাকতেছে। তো আলাউদ্দিন হুজুর হেঁটে যখন উঠানে যাবে তখন দেখতেছে যে ওনার মা মানে আলাউদ্দিন হুজুরের মা ডাকতেছে এবং বলতেছে, বাবা আমার কাছে আয়, আমাকে একটু জড়ায় ধর, তুই বাড়িতে যাইস না, আর ঢুকিস না বাড়িতে। যখন আলাউদ্দিন হুজুর ওনার মায়ের কাছাকাছি যাবে তখন ইকরা জোরে টান দিয়ে হ্যাঁচকা টান দিয়ে আলাউদ্দিন হুজুরকে ফাড়ায় দেয় এবং বলতেছে যে আপনি কি করতেছেন এগুলা, আপনার মা তো 14 বছর আগেই মারা গেছে, এই যে দেখতেছেন মহিলাটা সেটা তো এই বদ জিন, এগুলা তো আপনার মায়ের রূপ নিয়ে আপনাকে ধ্বংস করতে চাচ্ছে, আপনি এদের কাছেই যাবেন না, আপনি বাড়িতে যান, ওই মহিলার সাথে কথা বলেন আপনি। তখন আলাউদ্দিন হুজুর হঠাৎ করে হোশ আসে, উনি চিন্তা করছে আসলেই তো আমার মা তো 14 বছর আগেই মারা গেল। তখন উনি আবার আয়াতুল কুরসি এবং অন্যান্য যা সূরা আছে এগুলো পড়ে ওনার গা বন্ধ করে আবার সেই ঘরে ঢোকেন। ঢোকার পর মহিলাটার যে ঘরে ছিল সেখানে 4 কোণায় কিছু একটা উনি মানে কাগজের মধ্যে কিছু কাগজে সেটাকে লেখে 4 কোণায় এরকম বাড়িটার 4 কোণায় এরকম কাগজগুলো ছিটায় আসে যাতে এই ঘরের মধ্যে কিছু ঢুকতে না পারে, খারাপ কিছু ঢুকতে না পারে। তখন নাকি আলাউদ্দিন হুজুর স্পষ্ট শুনতে পায় যে আশেপাশ থেকে অনেক কান্নার আওয়াজ আসতেছিল এবং বলতেছে যে বাড়ির 4 কোণে এগুলো তোরা কী ছিটাইলি, এগুলা করিস না, আমাদের ঘরটায় ঢুকতে দে। তখন আলাউদ্দিন হুজুর জোরে জোরে আল্লাহর নাম নিচ্ছিল। তো ইকরা হঠাৎ করে খেয়াল করতেছে যে আরেকটা নাকি রুম ছিল, সেখানে কে একজন আছে। তখন ইকরা আলাউদ্দিন হুজুরকে ডাকে এবং বলতেছে যে এই ঘরে তো সমস্যার সমাধান হবে, আপনি ওই ঘরটায় আসেন। তখন ওই ঘরটা একটা বসার ব্যবস্থা ছিল এবং সেই যে বাচ্চাটা সেই বাচ্চাটা ওই ঘরে ছিল। তখন বাচ্চাটাকে আলাউদ্দিন হুজুর বলতেছে যে বাবা তুমি তোর মায়ের কাছে ওই ঘরে যাও এবং এই ঘরে আমি একটু থাকি, দেখি কি হয়। ইকরা আলাউদ্দিন হুজুরের কাছে এসে কানে কানে বলতেছে যে সব সমস্যার সমাধান কিছুক্ষণের মধ্যেই হবে, একজন আসবে এখন এই ঘরে, তার সাথে আপনি সুন্দরভাবে কথা বলবেন, যদি সে উত্তর ঠিকভাবে না দেয় তাহলে আপনি আপনার নিয়ম অনুযায়ী কাজ করবেন। কিছুক্ষণের মধ্যেই কেউ একজন আসে এই ঘরে, সেই ঘরটা নাকি একটু অন্ধকার ছিল, মানে জানলা নাকি একটু আটকানো ছিল, তো একটু হালকা অন্ধকার ছিল, বাইরে থেকে হালকা আলো আসতেছিল। আলাউদ্দিন হুজুর খেয়াল করে যে কিছু একটা সামনে একটা চেয়ার এসে বসছে। তখন ইকরা বলতেছে আপনি প্রশ্ন করেন হুজুর, আপনি প্রশ্ন করেন। তখন সে হুজুর বলতেছে যে আপনি কে? তখন সে যে ছিল সামনে সেও নাকি উল্টা বলতেছে যে আপনি কে, আপনি আমাকে চিনেন? তখন আলাউদ্দিন হুজুরের হাতে যে কোরআন শরীফটা ছিল, আলাউদ্দিন হুজুর তখন কোরআন শরীফটা দেখাই দিয়ে বলতেছে যে আল্লাহর কালামকে কখনো পড়েছেন?
তখন সেই যেটা ছিল আলাউদ্দিনের সামনে, সে বলতেছে যে আল্লাহর কালাম আমি পড়ি না, কারণ আমি আল্লাহর রাস্তায় চলি না। আলাউদ্দিন হুজুর বলতেছে তখন নাকি সে বুঝে গিয়েছিল যে সেটা মুসলিম জিন না, অন্য কোনো ধর্মের জিন হবে বা কোনো কাফের জিন হবে। তখন আলাউদ্দিন হুজুর অনেকক্ষণ ধরে বলতেছে যে এই বাড়িতে কি সমস্যা একটু বলেন, কেন আপনাদের এই মহিলাটাকে আপনি জ্বালাচ্ছেন, এই মহিলাটাকে কেন আপনি ধ্বংস করতে যাচ্ছেন। তখন সে কাফের জিন বলে, এটা এইসব কথার উত্তর আমি তোকে দিব না, তুই আমাকে এখান থেকে বিদায় কর, আমি চলে যাব, এবং ওই ঘরে তুই চার কোনায় কী ছিঁড়াইছিস এগুলো তুই সরাই ফেল। তখন আলাউদ্দিন হুজুর উনি সূরা আল ইমরান পড়েন এবং পড়ে অনেকক্ষণ ধরে নিজের শরীরে ফু দিচ্ছিলেন, এবং একটা পানির মধ্যে সেই সূরা আল ইমরান পড়ে উনি ফু দিয়ে ঝাড়ফুঁক দিয়ে যখন সেই সামনে যেটা পয়সা ছিল তাকে ছিটাচ্ছিল, তখন সে খুব চিল্লাচ্ছিল এবং বলতেছে যে বলছি হুজুর, আমি বলছি, কী সমস্যা আমি বলছি, আপনি আমাকে একটু থাকতে দেন, আমি বলছি। তখন সেই মানে যেটা ছিল আলাউদ্দিন হুজুরের অপোজিটে যেটা পয়সা ছিল, সে বলতেছে যে এই মহিলার স্বামী আরও 2-3 বছর আগে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে সে 3টা পুকুর কিনছিল। তো 3টা পুকুরের মধ্যে একটা পুকুর সে সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করে ফেলে, কিন্তু সে যে পুকুরটা ভরাট করে সেই পুকুরের নিচে আমি প্রায় 200 বছর ধরে এখানে থাকি, এবং ওখানে আমার বসবাস, ওখানে আমার সাথে আমার সহধর্মিণী থাকে, কিন্তু সমস্যা হচ্ছে মাটি ভরাট করার পর আমি সেখানে থাকতে পারতেছি না। এখন আমার কি দোষ বলেন, আমাকে এখন ধ্বংস করতেই হবে এই পরিবারকে, কারণ তারা আমার থাকার জায়গা ধ্বংস করছে। তখন আলাউদ্দিন হুজুর বলতেছে যে এই মহিলার স্বামী যে মারা গেছে, তুই কি তাকে মারছিস নাকি? তখন সে জিন বলতেছে যে না, আমি তাকে মারি নাই, কিন্তু আমি এই মহিলাকে মারব, কারণ সেই মহিলা মাটি ভরাটের পর ওইখানে ওই জমিতে ও ফসল ফলাচ্ছে। তা আমি এখন মহিলাকে মারতে চাই, এবং এই বাসায় আমি এবং আমার স্ত্রী, মানে সে জিন বলতেছে আমি আমার স্ত্রী এখানে মানে সবসময় থাকি, এখন এই মহিলাকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। তখন আলাউদ্দিন হুজুর বলতেছে যে এক কাজ কর, তুই এখান থেকে চলে যা, মহিলাটাকে একটু বাঁচতে দে, ওরা তো এরকম মা ছেলে 2জনই আছে, আর কেউ নাই। তখন সেই জিনকে অনেক বলার পর সে বলতেছে হ্যাঁ আমি চলে যাব, তবে আমাকে একটা কাজ করে দিতে হবে, তাহলে আমি এখান থেকে সম্পূর্ণভাবে সবসময়ের জন্য চলে যাব। তখন সে আলাউদ্দিন হুজুর বলছে কী কাজ বল। সেই জিনটা বলতেছে যে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে, এবং যেখানে এই পুকুরটা এখানে মাটি ভরাট করেছে এখানে 14 কেজি দুধ, গরুর দুধ এখানে ঢেলে দিয়ে আসতে হবে, কোনো এক রাতে এরকম ঢেলে দিয়ে আসতে হবে। তখন আলাউদ্দিন হুজুর বলে হ্যাঁ আমি সবই করবো, এবং তোর থাকার ব্যবস্থা আমি করতেছি, তো ওখানে একটা জায়গার নাম বলবো, তুই সেখানে গিয়ে থাকবি, কোনো সমস্যা হবে না। তখন আলাউদ্দিন হুজুর ইকরাকে বলে যে ওকে একটা থাকার ব্যবস্থা করে দাও, যে কোথায় ওর জন্য থাকলে ভালো হবে। ইকরা সেরকম ব্যবস্থা করে দেয়, এবং আলাউদ্দিন হুজুর নিজের খরচেই নাকি সেই 14 কেজি দুধ সেই জমিতে ঢেলে দিয়ে আসে, এবং প্রায় 2.5 কি 3 মাস পর সেই মহিলা নাকি আস্তে আস্তে সুস্থ হয় এবং তার বাচ্চা সুস্থ হয়। এই একটা সমাধান মানে ফ্যামিলির মধ্যে ঘটে আসে আলাউদ্দিন হুজুর। এই ঘটনাটা শেয়ার করে সেই উৎস ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ওনার কিছু ঘটনা আমি শেয়ার করলাম, সামনে আমি আসছি আরেকটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা শহরে শোভন দাস ভাই থাকেন। তিনি আমাদের ঘটনা এবং আমাদের এপিসোড কোনোটাই মিস করেন না। ওনার একটা ঘটনা আমি আজকে শেয়ার করেছিলাম, এখন ওনার পাঠানো আরেকটা ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি। এটা উনি ওনার বন্ধুর কাছ থেকে শুনেছেন কয়েক মাস আগে। তো এটা কোন গ্রামের ঘটনা ভারতের সেটা আমি বলছি না, কিন্তু কোন প্রদেশের ঘটনা এটা আমি ঘটনার মাঝেই বলে দিব। তো ওনার সেই বন্ধুর নাম মাইকেল। সেই বন্ধু ইংল্যান্ডের লিভারপুল শহরে থাকেন। তো সেই ফ্রেন্ডের সাথে ওনার 8 বছর ধরে পরিচয়। তো কথা প্রসঙ্গে একটা ঘটনা তিনি শুনেন কয়েকদিন আগে। তো ওনার সেই বন্ধু হচ্ছে নিউরোসার্জন ছিলেন, এবং ডাক্তারির পাশাপাশি ফটোগ্রাফি এবং ট্রাভেলিংটা তার একটা শখ ছিল। প্রতি বছর তিনি কোথাও না কোথাও ঘুরতে যেত, এবং ম্যাক্সিমাম টাইম তিনি ভারতে আসতেন ইংল্যান্ড থেকে, এবং ভারতে ঘোরাঘুরিটা বেশি করতেন। তো ঘটনা আমরা চলে যাচ্ছি, এটা হিমাচল প্রদেশের কোনো একটা ঘটনা। সেদিন তিনি ঠিক করেন যে হিমাচল প্রদেশের কোথাও তিনি বেড়াতে যাবেন, মানে সেই মাইকেল ভাই। তো সেই ভাবনা অনুযায়ী 2010 সালের ডিসেম্বর মাসে তিনি সেখানে চলে যান, এবং হিমাচল প্রদেশে যাওয়ার পর ওনার একটা হোটেলে থাকা হয়। তো হোটেলের চারপাশে পাহাড়ি গাছপালা এবং খুব একটা সুন্দর পরিবেশ ছিল। এটা একটা গ্রামের মতো ছিল বলা যায়। যেহেতু ওনার ফটোগ্রাফির একটা শখ ছিল, তো খুব সকাল সকালে উনি বেরিয়ে পড়তো ছবি তোলার জন্য। তো ধীরে ধীরে উনি এলাকাটার পরিবেশ এবং আবহাওয়ার সাথে মিলে গেলেন, এবং ওনার খুব ভাল লাগে এলাকাটা। তো 7 দিন থাকার পরিকল্পনার জন্য তিনি এসেছিল, কিন্তু জায়গা এবং পরিবেশের কারণে তার অনেক দিন থাকা হয়।
তো এখানে একটা লোকাল গাইড তিনি হায়ার করেছিলেন এবং তার নাম ছিল সাইরাস। সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করার পর একদিন হোটেলে ফেরার পর সেই মাইকেল ভাই গাড়ির ভিতর দেখতে পায় একটা হাইওয়ে দেখা যাচ্ছে ঠিক ডান পাশে, এবং একটু নিচু এরিয়া এবং রাস্তাটা খুব মানে ঘন জঙ্গল এবং জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছে আর কি। তো উনি একটা জিনিস খেয়াল করে যে কিছু সুন্দর এবং অদ্ভুত অদ্ভুত ফুল সেখানে দেখা যাচ্ছে যা তিনি আগে কখনো দেখে নাই। তো উনি ভাবে যে এখান থেকে কিছু ছবি তুলবে এবং উনি ওনার গাইডকে বলে গাড়িটা থামাও, এটা আমি ছবি তুলব। কিন্তু ওনার গাইড বারবার অ্যাভয়েড করতেছিল, বলতেছে যে স্যার এখানে কি দরকার ছবি তোলার, এই জঙ্গলটা অনেক গভীর, এখানে যাওয়ার দরকার নাই, আর এখন তো প্রায় অন্ধকার নেমে আসছে, আপনার ভালো ছবি আসবে না। তো মাইকেল একটা জিনিস লক্ষ্য করলো যে সে যতই সেখানে যেতে যাচ্ছে গাইডটা তাকে বারবার মানা করছে, এবং মাইকেল ততটা গাইডের কথা গুরুত্ব দেয় না। তার কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে গাইডটাকে বিদায় করি, দরকার আমি একদিন পর এখানে আসবো। তো কৌতূহলবশত মাইকেল পরের দিন সেই জায়গায় সকাল সকাল চলে যায়, এবং তার সাথে গাইডের আগের দিন কথা হয়েছিল। তখন গাইড বলেছিল যে স্যার এখানে তো ঘন জঙ্গল আছে, আর পাহাড়ি বাঘ আছে, আর পাহাড়ি অনেক জীবজন্তু থাকে, তো আপনার না যাওয়াটাই কিন্তু ভালো হবে, আপনার যাওয়ার দরকার নাই। তো যাই হোক মাইকেলের একটা জিদ যে না যত কিছু হোক আমি এখানে যাব। পরের দিন সে তো সেখানে যাওয়া শুরু করে। তো যাওয়ার পর সে তার সাথে ক্যামেরাটা ছিল, সে একটা ট্যাক্সি নিয়ে সেখানে যায় এবং কিছু দূরেই সে থেমে যায় এবং বিভিন্ন জায়গা থেকে ছবি তুলতে তুলতে সেই জঙ্গলের ভিতরে যায়। তো যখন জঙ্গলের ভিতর সে ঢুকে যায়, সুন্দর কয়েকটা ছবি তুলছিল, তো হঠাৎ সে একটা সুন্দর গন্ধ পাচ্ছিল। কিন্তু সে খেয়াল করে হয়তো দেখে ভাবে হয়তো কোনো ফুলের গন্ধ হবে। সে তো তার ছবি তুলতেছে, তো ক্যামেরা যখন সে ফোকাস করবে হঠাৎ দেখতেছে যে কিছু একটা দূরে মানে চোখগুলা লাল লাল ক্যামেরার মধ্যে ফোকাসে আসতেছে। তো তখন সে ভাবে হয়তো কোনো বিড়াল হবে বা অন্য কোনো প্রাণী হবে, কিন্তু না, সে এরকম দেখতে আছে মানে যে আলোর মধ্যেও সে দেখতেছে যে কিছু একটা জল করছে তার ক্যামেরায়। কিন্তু ওইখানে একটু গাছপালা বেশি থাকার কারণে অন্ধকারটা একটু বেশি ছিল, শীতকাল ছিল তখন এবং খুব তাড়াতাড়ি সন্ধ্যা যেত। তার কথা হচ্ছে আমার আগে আগে ছবি তুলে এখান থেকে যেতে হবে, এবং তার সাথে একটা টর্চও ছিল। তো মাইকেল যেটা দেখে যেরকম যখন সে ছবি তুলে যাবে দেখতেছে যে কিছু একটা প্রাণী হয়তো বা এখানে আছে, তো সে ভাবে যে হয়তো বিড়াল কুকুর কিছু হবে। তো তখন হঠাৎ তার খেয়াল পড়ে যে একটা গাছের দিকে, গাছে সে দেখতেছে যে একটা বাচ্চা ঝুলে আছে, এবং বাচ্চা বলতে কি এটা অনেকটা পুতুলের মতো। কিন্তু সে যখন কাছে ধরতে যাবে দেখতেছে এরকম একটা না, সেই গাছের মধ্যে এরকম কয়েকটা বাচ্চা ঝুলে আছে। তখন মাইকেলের বেশ ভয় লাগে, তখন সে একটু পিছু হাঁটা শুরু করে যে না এটা কি পুতুল দেখলাম না বাচ্চা দেখলাম। হঠাৎ মাইকেল খেয়াল করে যে এখানে আশেপাশে অনেক বাচ্চার দৌড়াদৌড়ি, এবং সে একটা বাচ্চাকে বলতেছে যে এই তুমি কে, তুমি দাঁড়াও, একটু কথা আছে তোমার সাথে, তুমি দাঁড়াবা। কিন্তু দেখতেছে যে না বাচ্চাগুলো নাকি জঙ্গলে খুব দৌড়াদৌড়ি করতেছে। তো মাইকেল ভাবতেছে এটা কি ও ভয়ে কি এরকম উল্টাপাল্টা কিছু দেখতেছে, নাকি সে তার টর্চটা বের করতে লাগলো যে আসলে দেখবে যে আসলে এখানে যেহেতু কিছু কিছু জায়গায় অন্ধকার আছে সে দেখবে যে কি। হঠাৎ করে মাইকেল হাঁটার সময় পায়ে কিছু একটা খোঁচা লাগে, তার মানে তার স্যান্ডেলটা যেটা সেখানে একটা খোঁচা লেগে আটকা যায়। সে টর্চটা বের করে দেখতে যাবে যে শক্ত কিছু একটা ছিল, এবং তার পাটাও স্যান্ডেল পরা অবস্থাতেও তার পা কেটে গেছে, তার মানে ভালো কিছু ছিল যেটা শক্ত। তখন মাইকেল আবার যখন হাঁটতেছে তখন আবার দেখছে কিছু কিছু জায়গায় অনেক শক্ত কিছু আছে। মাইকেল যখন টর্চ দিয়ে দেখতে যাবে সে দেখতেছে যে মানুষের হাড়। তখন সে খুব ভয় পায়, এবং ভয় পাওয়ার পর সে ভাবে যে না এখান থেকে আমার বের হওয়া উচিত, নিশ্চয়ই এখানে কোনো একটা সমস্যা আছে। তখন সে আবার বাচ্চাদের হাসির শব্দ এবং কান্নার শব্দ এগুলো পেতে থাকে। কিন্তু ওর একটাই কথা যে এখান থেকে বের হওয়া যায় কীভাবে। তখন মাইকেল খেয়াল করে যে একটা গাছ সামনে ছিল, গাছের সামনে হঠাৎ করে আগুনের মতো কিছু একটা ভেসে আসতেছে। তখন সে এতটাই ভয় পায় যে মানে সে বলতেছিল যে সে নাকি মানে সেন্স তার থাকবে নাকি সে বুঝতেছিল না, এবং সে নিশ্চিত বুঝে যায় যে গাছগুলোর আশেপাশে এখানে কিছু ডেড বডির মতো ঝুলে আছে এবং এগুলো বাচ্চাকৃতির ছিল। তারপর মাইকেল সেখান থেকে কোনো রকম বের হওয়ার চেষ্টা করে, এবং সে রাস্তাটা পেয়ে যায় কোন দিক দিয়ে বের হতে হবে। সে কোনো রকম সেখান থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর সে একটা হসপিটালে যায়, এবং তার ব্লাড প্রেশারটা দেখতেছে প্রচণ্ড হাই, এবং তার শরীর খুব ঘামাচ্ছিল। ডাক্তার বলতেছে যে আপনি কি কোনো কিছুতে ভয় পাইছেন নাকি, কোথায় গেছিলেন আপনি? তখন মাইকেল বলতেছে যে আমি অমুক জায়গায় গেছিলাম ঘুরতে, তো ওইখান থেকে আসার পর থেকে আমার খুব ভয় লাগতেছে, আর আমার ব্লাড প্রেশারটা মানে বেড়ে গেছে, যদি পারেন আমাকে কিছু মেডিসিন দেন। তখন সেই ডাক্তার বলতেছে, সে তো লোকাল ডাক্তার ছিল, সে বলতেছে যে আপনি ওই জায়গায় গেছেন কী করতে, আর ওই জায়গায় কেউ যায় নাকি? তখন মাইকেল বলতেছে কেন, ওখানে গেলে কী হয়েছে?
তো সে ডাক্তার বলতেছে না ঠিক আছে, এটা আপনি যেহেতু অসুস্থ আপনি কিছু বলা যাবে না, ঠিক আছে পরে বলবো, আর তেমন কিছু হয় না, টেনশন করেন, আপনাকে ওষুধ দিচ্ছে আপনি সুস্থ হয়ে যাবেন। তো মাইকেল দেখলো যে ডাক্তারটা মনে হয় কিছু একটা গোপন করতেছে, এবং মাইকেল যেহেতু তখন মানে সে ডাক্তারই, মানে সে তো ডাক্তারই ছিল মাইকেল, সেও বুঝতেছে যে না কিছু একটা সমস্যা আছে, আর আমি যেহেতু হয়তো বা ভয় পাবো দেখি লোকটা কিছু বলতেছে না। তখন মাইকেল যে হোটেলে থাকতো সেই হোটেলে চলে যায় এবং হোটেল ম্যানেজারকে এমনভাবে কিছু প্রশ্ন করতেছিল যে মাইকেল হয়তো সেখানে যায় নাই, কিন্তু তার সেই জায়গাটা সম্পর্কে যাওয়ার একটা কৌতূহল আছে, মানে সেই জায়গাটা জানা সম্পর্কে ওটা কিছু কৌতূহল আছে। তো মাইকেল সেই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা হাইওয়ের পাশে যে একটা রাস্তার পাশ দিয়ে একটা জঙ্গলের মতো গেলেও যে ওইখানে মানুষ যেতে চায় না কেন, আর ওইখানে নাকি অনেক হন্টেড ঘটনা ঘটে। তখন ম্যানেজার বলতেছে যে স্যার ওগুলো নিয়ে বাদ দেন, এসব কথা শুনে আপনি কী করবেন, আপনি একা রুমে থাকেন এই হোটেল রুমে, সেখানে একাই থাকেন, আর ঘোরাঘুরি করলে ওই জায়গা বাদ অন্য জায়গায় ঘোরাঘুরি করেন। তখন মাইকেল বলতেছে যে না আমি তো অনেক বইটুই লিখি, তো আমাকে একটু বলা যাবে যে ওখানে কী হয়েছে, একটু তাহলে আমি একটা ছোটো বই বা কোনো একটা কিছু লিখতাম আর কি। তখন সেই ম্যানেজারটা বলতেছে যে স্যার এটা অনেক আগের ঘটনা, গ্রামে কিছু মহিলা ছিল তারা ব্ল্যাক ম্যাজিক করতো, এবং ওদের একটা দল ছিল যারা ব্ল্যাক ম্যাজিক করতো, এবং তারা সেই জঙ্গলে এই ব্ল্যাক ম্যাজিকের কাজটা করতো এবং প্র্যাকটিস করতো তারা সেখানে। তো সেই ম্যানেজার বলতেছে যে একটা সময় ছিল সেখানে গ্রামের নিরীহ কিছু বাচ্চাদের হত্যা করা হতো, কিন্তু ওরা নাকি প্রায় সময় নিখোঁজ থাকতো। তো গ্রামের কেউ একজন গিয়ে সেই জঙ্গলটা যখন একদিন যায় তখন এই বাচ্চাদের, নিখোঁজ বাচ্চাদের লাশ পায় এবং এটা গাছে ঝুলন্ত অবস্থায় পায়। তখন সবাই সিদ্ধান্ত নেয় যে সেই জঙ্গলের বাইরে গ্রামবাসীরা ওরা ঘেরা করে রাখবে যাতে সেখানে আর কেউ ব্ল্যাক ম্যাজিক করতে না পারে। তো তারপর এরকম যখন ঘেরা করে রাখে তখন গ্রামে সবাই খুব ভালোভাবে চলতেছিল, কিন্তু হঠাৎ করে একদিন এক কাঠুরিয়া সে জঙ্গলের ভিতর যা কাঠ কাটতে যাবে, সে দেখে যে অনেক বাচ্চা এখানে দৌড়াদৌড়ি করতেছে এবং কিছু কিছু গাছে বাচ্চারা ঝুলেছিল, তাদের লাশ ঝুলেছিল। এগুলো যখন কাঠুরিয়া দেখেন তখন অন্যান্য লোকদের খবর দেয় এরকম নাকি ওরা একটা দল গিয়েছিল, 7-8 জনের একটা দল গিয়েছিল সেই জঙ্গলের ভিতরে, এবং তারা সেখানে যাওয়ার পর এরকম অদ্ভুত জিনিস দেখে, এবং সেখান থেকে আসার পর কিছু লোক এতটাই অসুস্থ হয়ে যায় ভয়ে যে তারপর ওরা সিদ্ধান্ত নেয় যে ওই জঙ্গলের পাহারা দিবে না, এবং ওইটা মোটামুটি অনেকেই যেখানে যাওয়া বন্ধ করে দেয়। এরপর অনেকে গিয়েছিল নাকি সেই জঙ্গলে, অনেক উল্টাপাল্টা খারাপ জিনিস নাকি তারা দেখতো, এবং কেউ কেউ নাকি ওইখানে কি হার্ট ফেল করে মারাও গিয়েছিল। তো তখন সেই ম্যানেজার বলতেছে তাকে, মানে সে মাইকেল ভাইকে বলতেছে যে আপনি এখানে যাওয়ার দরকার নেই স্যার, আর এই জায়গাটা যেহেতু ভালো না, আপনি এখানে নতুন আসছেন, তো এই জায়গাটা আপনি ইগনোর করেন, আপনি অন্য জায়গায় যান। পরে মাইকেল সেই শোভন ভাইকে বলে যে দেখো শোভন, আমি তো অনেক জায়গায় পৃথিবীতে ঘুরেছি, কিন্তু এরকম অদ্ভুত জায়গা যে আমাদের দেশে আছে আমি কখনো এটা বুঝতে পারি না, এবং আমি যেই জিনিসগুলো, যেই ফুল বা যেই সিচুয়েশনে ফিল করেছিলাম, যে অদ্ভুত ফুলগুলো আমি সেখানে দেখেছিলাম, আমার খুবই অবাক লেগেছে এবং এটা আমি কখনোই ভুলতে পারবো না, এবং এটা একটা ভয়ঙ্কর ঘটনা আমার জীবনে ছিল, আমি যা দেখেছি যা শুনেছি তা আসলেই ছিল অদ্ভুত। তো এই একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করে সেই মাইকেল ভাই ওনার ফ্রেন্ড শোভন ভাইকে। শোভন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের শো সবসময় শুনেন এবং আমাদেরকে এই ঘটনা উনি পাঠিয়েছেন। আর আজকের এপিসোডে এটা ছিল আমার শেষ ঘটনা। আমি আপনাদেরকে বেশ কয়েকটা ঘটনা আজকে উপহার দিয়েছি, জানি না আপনাদের কেমন লাগবে আজকের এপিসোড, কেমন লেগেছে আজকের এপিসোড। সামনে আমি আবারও আসবো বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে, সামনের এপিসোডগুলো আপনারা ভৌতিকতার সাথেই থাকবেন। আর আজকে শুরু থেকে শেষ অবধি থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আমি সামির আনসারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যে ঘটনাটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একজন আমাকে পাঠিয়েছেন। তার নাম, তিনি ফেসবুকে ছদ্মনাম ব্যবহার করেছেন এবং এটা তিনি অকপটে স্বীকার করেছেন, এবং তিনি তার কোনো ছবি কখনো ফেসবুক মেসেঞ্জারে দেননি যে তাকে আমি দেখে চিনব বা তার সম্পর্কে আমি কিছু বলবো। শুধু এতটুকু তিনি আমাকে বলেছেন যে তার একটা ছদ্মনাম ব্যবহার করার জন্য, যে তার ছদ্মনাম সিলভি আমি দিচ্ছি, এবং উনি আমার বয়সে অনেক ছোট, এর জন্য বলেছে যে ওনার নাম ধরেই এই ঘটনাটা বলার জন্য। এটা ওনার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো উনি যেই বাড়িতে থাকতো সেটা ছিল রাজশাহীতে। তো বাড়ির মেম্বার বলতে ওনার বাবা, উনি নিজে, ওনার মা ছিল না, একজন কাজের মহিলা ছিল, ওনাদের বাসায় কাজ করতেন, এবং ওনার দুঃসম্পর্কে এক আঙ্কেল সেই বাসাটা দেখাশোনা করতো ওনার পিতার অবর্তমানে। কারণ সেই সিলভি ওনার বাবা
ম্যাক্সিমাম সময় ব্যবসায়িক কাজে দেশের বাইরে থাকতেন। তো সিলভি ওনার বয়স যখন 5 বছর তখন থেকেই তিনি তার মায়ের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, হয়তো ওনাদের ব্রোকেন ফ্যামিলি ছিল, এটা উনি শেয়ার করতে মানা করেছেন দেখে আমি শেয়ার করছি না। তো বাসায় উনি সেদিন বিকেলে টিভি দেখছিলেন। তো টিভি দেখার একটা পর্যায়ে তো ওনার বিকেলে ঘুম আসছিল, তো উনি একটু ঘুমিয়ে পড়েন। তো ঘুমের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখেন, যেটা উনি আমাকে বলেন যে ভাই স্বপ্ন ছিল এমন যে চারপাশে পানি, আমি একটা দ্বীপের মধ্যে আছি, ছোট্ট একটা দ্বীপ, দ্বীপের মধ্যে একটা ছোট গাছ আছে। তো আমি যে দ্বীপে বসে আছি সেখানে একটা ছেলে আসে, ছেলেটা এসে দাঁড়ায় ছিল, এতটুকুই স্বপ্ন। এবং এই স্বপ্নটা উনি ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত টানা এক নাগারে 3 বছর এরকম প্রায় সময় দেখতো, কিন্তু উনিগুলা কাউকে কিছু বলতো না। তো সেদিন ওনার জন্মদিন ছিল, বাসায় অনেক গেস্ট আসে। আসার পর উনি যখন রাতে ঘুমাতে যাবে তখন হঠাৎ করে উনি যখন বিছানায় শুবে একটু তন্দ্রাচ্ছলনা যখন এসে পড়ে, উনি ফিল করতেছে যে মানুষের অনেক মানে দেখা যায় না যে শ্বাস নিলে বুকটা কেমন আপ ডাউন করে, ঠিক সেরকম মনে হচ্ছে যে ওনার বিছানাটা এরকম আপ ডাউন করতেছে। সিলভি উনি তো অনেকক্ষণ ধরে এরকম যখন ফিল করতেছে, তখন উনি যখন উঠতে যাবে যে আসলে সমস্যাটা কি, তখন ওনার ঘাড় যেন কে চেপে ধরছে এবং বলতেছে ওনাকে যে তুই আজকেই মরবি, তুই আজকেই মরবি, তুই মরে যা। কিন্তু সিলভি সে নাকি কিছুই বলতে পারতেছে না, সে উঠার খুব চেষ্টা। তো এরকম যখন হচ্ছিল তখন এইটার মধ্যেই সিলভি নাকি ঘুমায় যায়, মানে এরকম যখন হচ্ছে সে নাকি এরকম ঘুমের মধ্যে মানে পুরো ঘুমায় যায়। তা আবার সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, সে আগের মতো স্বপ্ন যে একটা দ্বীপ, কোনো একটা ছেলে তার দিকে তাকায় আছে। সকালে যখন সিলভি ঘুম থেকে উঠে তার রাতের কথা মনে পড়ে এবং সে দেখতেছে যে ঘাড়ের এখানে কোনো আঁচড় বা কিছু আছে নাকি, কিন্তু সে আমাকে বলে স্পষ্ট যে ভাই আমি স্পষ্ট সেদিন অনুভব করি যে আমাকে ঘাড় চেপে কেউ ধরে রাখলে মরতে পারি নাই। যাই হোক, সেদিন সকালে এরকম সে সিলভি তার বাবা বাজিয়েছিল আশেপাশে, তাদের কাউকেই কিছু জানায় না। কয়েকদিন পর সিলভির রাতে এরকম ঘুমাতে যখন যাবে সে আবার স্বপ্ন দেখছে একটু অন্যরকম। এবারের স্বপ্ন ছিল এমন যে ঠিক সেম স্বপ্নই বলা যেতে পারে, যে কিন্তু আজকে দেখতেছে যে আশেপাশে যে দ্বীপটা ছিল আশেপাশে যে পানিটার কালার লাল রং, এবং সেই ছেলেটা সিলভিকে বাঁচানোর জন্য আসছে এবং ছেলেটা বলতেছে তুমি এখান থেকে চলে যাও, এখানে থাইকো না। হঠাৎ করে নাকি একটা শকুন আকাশ থেকে নেমে এসে সেই যে ছেলেটা ছিল সেই ছেলেটাকে নাকি 2 ভাগ করে ফেলে, এবং সেটা নাকি সিলভির সামনেই 2 ভাগ হওয়ার পর মানে তার রক্ত, কালো রক্ত নাকি চারপাশে ছিটায় যায়। সিলভি তখন প্রচণ্ড ভয় পায় এবং সেই যে শকুনটা আসছিল সেই শকুনটা নাকি একটা মানুষ আকৃতির রূপ নিয়ে নেয়। এগুলো যখন সিলভি দেখতেছিল তার নাকি প্রচণ্ড ভয় লাগে। তো সিলভি সেই মুহূর্তে সে ঘুমের মধ্যেই বিছানা থেকে লাফ দেয়। লাফ দেওয়ার পর সে মানে ফ্লোরে নামবে, কিন্তু সে ভাবতেছে যে ফ্লোরে যে নামবে সেটাকে ফ্লোরে নামতে পারতেছিল না। সে দেখতেছে যে সে এক লাফে অন্য কোথাও একটা চলে গেল, মানে কোথায় যেন সে চলে গেছে, এবং যেই শকুনটা মানুষ রূপে হয়েছিল সেই শকুনটার পিছ নিয়ে সে কোথাও একটা যাচ্ছে। এবং সেই শহরটা তার খুব অচেনা, সে নাকি এখানে কখনো আসে নাই। দেখতেছে পাথরের বেশ বড় বড় বাড়ি, এবং সেই যে লোকটা ছিল সেই লোকটাকে অনেকে ডাকতেছে একটা নামে, সেই নামটা ছিল কারার। কারার নামে ডাকতেছে সেই লোকটাকে। তো সিলভি বুঝে গেল যে এই লোকটার নাম হয়তো কারার, কিন্তু আমি এখানে কেন, আমাকে কেন লোকটা কোথায় নিয়ে যাচ্ছে এখানে। তখন কারার সিলভিকে বলতেছে যে তুই আমার সাথে সাথে আয়, দেখ আমি তোকে কোথায় নিয়ে যাই, তুই তো বাঁচতে পারবি না, তুই শেষবার মতো দেখে যা আমার দেশটা কেমন। তখন সিলভি দেখে যে একটা পাথরের বাড়ির মধ্যে কারার তাকে ঢুকাবে, কিন্তু সিলভি তারপরও প্রচণ্ড ভয় পাচ্ছিল, কিন্তু সে ঢুকতে চাচ্ছিল না। তো কারার নাকি পুরো শহরটা সিলভিকে এরকম দেখাচ্ছে, দেখাতে দেখাতে সিলভিকে নাকি সে কারারটা তার যে আঙ্গুল ছিল 2টা আঙ্গুল, সেই 2টা আঙ্গুলে সিলভির চোখে নাকি জোরে গুঁতা মারে। সঙ্গে সঙ্গে সিলভি দেখতেছে যে সে নাকি হসপিটালের মধ্যে শোয়া অবস্থায়, তাকে হাতে স্যালাইন লাগানো। সঙ্গে সঙ্গে নার্স সিলভির বাবাকে ডেকে আনে এবং সিলভির বাবা এসে খুব কান্নাকাটি করে বলতেছে যে মা তুই মানে তোর কী সমস্যা হয়েছিল, তো সেন্সে আসলো না কতদিন ধরে। সিলভি নাকি আচমকা ভয় পেয়ে উঠে, সে ভাবতেছে যে কী বলে এগুলো, আমার 2 দিন ধরে সেন্স নেই মানে। তখন তার বাবা বলতেছে যে সেদিন রাতে যে তুই ঘুমাইলি তারপর তুই আর ঘুম থেকে উঠিস নাই, এই যে এখন তুই ঘুম থেকে উঠলি। তো এগুলা শোনার পর সিলভির তো মন খুব খারাপ, এবং ওর একটাই কথা যে কী হচ্ছে আমার সাথে, এগুলো কী হইতেছে, আমি এরকম উল্টাপাল্টা কী স্বপ্ন দেখতেছি। তখন সিলভিকে বাসায় নিয়ে যাওয়া হয়
তখন সিলভি সেই রাতে আবার এরকম স্বপ্ন দেখে, ওকে কারার বলতেছে যে উল্টাপাল্টা কোনো কিছু কাউকে বলবি না, যদি বলিস সঙ্গে সঙ্গে তোর পুরো ফ্যামিলিকে নষ্ট করবো এবং তোকে তো মেরেই ফেলবো। তো এটার ভয়ে সিলভি কাউকে কিছু বলে না, কিন্তু সে মানসিকভাবে অনেক বিপর্যস্ত ছিল। সিলভি একসময় সিদ্ধান্ত নেয় যে সে সুইসাইড করবে এবং সে তার ছাদে চলে যায়, ছাদের থেকে লাফ দিবে। সেদিন বিকালে সিলভি যখন তার ছাদে যায়, যখন ছাদের কিনারে এসে পড়ে, হঠাৎ করে সে পিছনে খেয়াল করে থাকে হয়তো বা কেউ তার পিছে আছে, কিন্তু সিলভি পিছে তাকায় দেখে কেউ নাই। তখন তার কানের পাশ দিয়ে কেউ ফিস ফিস করে বলতেছিল যে লাফ দে লাফ দে, আমি তোকে ধাক্কা দিচ্ছি, তুই লাফ দে। সিলভি স্পষ্ট বুঝে সেই কর্কশ ভাষাটা ছিল কারারের। তখন সিলভির মাঝে একটা জিদ আসে যে সে বলতেছে যে না, মরতে হলে আমি কারারের মাধ্যমে কেন মরবো, আর আমি যদি কিছু করতে হয় কারারকে শেষ করব, কারারকে এটা আমি জেনে তারপর আমি মরবো। তখন সিলভি তার বাসায় যায়। সে ভাবে সে তার বাবাকে হয়তো সব কিছু বলবে, কিন্তু তার আসলে বলে ওঠা হয় না। সে আস্তে আস্তে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, মানে সে অসুস্থ হতে থাকে এবং তার নাকি শরীরটা অনেকটা ভেঙে পড়ে। তো এরকম যখন হচ্ছিল, তো সিলভির নাকি কোনো এক মানে স্কুলের এক বড় আপু ছিল, তার সাথে সিলভির নাকি খুব একটা ভালো সম্পর্ক ছিল। তখন সিলভি সেই বড় আপুর সন্ধানে উনি স্কুলে যায় এবং বড় আপুকে বলতেছে, আপু আমি এরকম অসুস্থ থাকি, এখন আমার কি করণীয়, কি করা যায় একটু বলেন তো। তখন সে আপু, ওনার নাম ছিল সুমনা, সে বলতেছে যে সিলভি তোমার তো শরীর অবস্থা খুবই খারাপ, এখন কি করা যায়, আচ্ছা ঠিক আছে তুমি আমার বাসায় একদিন আসো, তোমার সাথে কথা বলবো। তখন সেই আপু সিলভিকে বলতেছে যে সিলভি, আমার যেটা মনে হয় যে তোমাকে মনে হয় কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, তোমার চেহারা শুরু দেখে ভালো মনে হচ্ছে না। তো সিলভি বলতেছে এগুলো আপনি কীভাবে বুঝলেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে। তখন সেই আপু বলতেছে যে আমার এক রিলেটিভ আছে, উনি এরকম ব্ল্যাক ম্যাজিকের কাজ করে, আমি ওনাকে দেখছিলাম যে কিছু পেশেন্ট ওনার কাছে ব্ল্যাক ম্যাজিক যারা পেশেন্ট এরকম আসছিল, আমি দেখছিলাম যে ব্ল্যাক ম্যাজিকটা কীভাবে করে এবং সেরকম পেশেন্টগুলোতে চেহারা কীরকম হয়, এবং আমি তোমার মাঝে সেগুলো খুঁজে পাচ্ছি। তখন সে সুমন আপু বলতেছে যে তুমি এক কাজ করো, তোমাকে আমি কিছু বইয়ের নাম দিই, সেই বইগুলো তুমি যদি পারো কিনো বা সংগ্রহ করো, আর আমার কাছে কিছু বই আছে আমি দেই, তুমি দেখো যে ব্ল্যাক ম্যাজিক হলে কী সমস্যাগুলো হয়, ওগুলো কী কেন বা কীভাবে করে। তখন সেই সুমন আপু তারও নাকি একটু আগ্রহ ছিল যে সেই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে। যাই হোক, সিলভি তারপর বাসায় এসে পড়ার পর তার নাকি সমস্যাটা আরও বাড়তে থাকে, কিন্তু তার মনে একটা জিদ যে যেহেতু আপু আমাকে এরকম বই দিছে, ব্ল্যাক ম্যাজিকটা কীভাবে করে আমি দেখব। কিন্তু কারার নাকি তার স্বপ্নে প্রায় আসতো এবং তাকে রুমের মধ্যে একা থাকলে নাকি ভয় দেখাইতো, মানে সিলভি নাকি মাঝে মাঝে এরকম কারারের অস্তিত্বটা রুমে বুঝতে পারতো এবং মনে হতো যে তার সাথে কেউ কথা বলছে রুমে এবং ভয় দেখাচ্ছে। আবার এরকম সিলভি সে আপু যে সুমন আপু ওনার বাড়িতে যায় একদিন, বাড়িতে গিয়ে বলতেছে আপু আমি বইগুলা পড়ছি, কিন্তু আসলে আমি এগুলো কিছুই বুঝতেছি না, আমার কি করতে পারি। তখন সেই সুমন আপু বলতেছে যে তোমার সমস্যাটা আমার কেন জানি মনে হচ্ছে খুব বেশি সমস্যা, এটা বড় ধরনের সমস্যা, তো এটা তো আমার কোনো সমাধান নাই, তবে আমি তোমাকে একটা লোকের ঠিকানা দিব, তাকে তুমি ইমেলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারো, সে কানাডা থাকে, সেরকম অনেক কেস হ্যান্ডেল করে এবং সে আমার খুব ঘনিষ্ঠ একজন, তার নাম জেমি। যাই হোক, সিলভিকে তখন সেই মেল অ্যাড্রেস দেওয়ার পর সিলভি বাসায় এসে পড়ে। সে চিন্তা করতে থাকে যে আমি কি যোগাযোগ করবো না ফ্যামিলি কাউকে জানাবো, কিন্তু কারার নাকি তাকে অত্যাচার করে যাচ্ছিল মানসিকভাবে, তার সামনাসামনি আসতো, তাকে স্বপ্নে উল্টাপাল্টা ভয় দেখাতো। তো এই কয়েকদিন পরে আবার সেই সুমনা যে আছে তার কাছে সিলভি যায় এবং সুমনা ওকে বলে যে সিলভি একটা কাজ করি, যে এই কারার যে আছে তাকে আমি হাজির করি, দেখি হাজির করলে কোনো সমাধান হয় নাকি, তার সাথে আমরা কথা বলতে পারি নাকি দেখি। কারণ সেই সুমনা নাকি সে কিছু রিচুয়াল শিখেছিল যে কীভাবে এরকম জিনগুলাকে বা ব্ল্যাক ম্যাজিকগুলো কীভাবে জিন হাজির করা যায়, কোনো একটা রিচুয়াল শিখেছিল। তো সেরকম একটা দিনক্ষণ ঠিক করা হয়। এই দিন তারপর ঠিক হয় যে সুমনাপুর বাসায় সিলভি আপু যাবে। সিলভি উনি যাওয়ার জন্য যখন প্রিপারেশন নিবে, তখন তিনি বাসা থেকে যখন বের হবে, তখন কারার ওনার কানের কাছে আবার সে ফিসফিস করে বলতেছে সিলভি জীবনটা শেষ করিস না, তুই শেষ হয়ে যাবি কিন্তু, সুমনার বাসায় যাস না। যখন এটা বলতেছে সিলভি উনি তো রওনা দেয় সুমনাপুর বাসার উদ্দেশ্যে। রওনা দেওয়ার পর দেখতেছে সুমনাপু ওনাকে ভিতরে রুমে ডেকে আনতেছে, বলতেছে যে আমাদের সাথে আজকে আরেকজন অতিথি আছে, তুমি আসো সিলভি আসো। তো দেখতেছে যে ওনাদেরই এক ফ্রেন্ড আছে প্রত্যয়, সেই প্রত্যয়কে সিলভি অনেক আগে থেকে চিনত। রুমটাকে প্রায়
পর্দা দিয়ে এবং লাইট অফ করে অন্ধকার করে রাখা হয়েছিল। সেটা ছিল বিকেল 5টা কি 5:30টার সময়। তো সুমনা সে বলতেছে সিলভিকে যে সিলভি দেখো, এখন যে কাজগুলা করব, কারারকে আনার চেষ্টা করব, ওর সাথে কথা বলবো যে কী চায়, এবং এই কারার আমাদের 3জনের মধ্যে থেকে যে কোনো কারো একজনের উপর এসে ভর করবে। তখন ওরা গোল করে 3জন বসে এবং প্রত্যয়কে খুব সাহসী মনে হচ্ছিল। প্রত্যয় বলতেছে যে হ্যাঁ সিলভি, দেখি এই কারারটাকে আজকে আমরা দেখেই ছাড়বো। এদিকে সুমনা উনি কিন্তু জেনে গিয়েছিল যে কীভাবে এরকম জিন হাজির করতে হয়, যেহেতু ওনার অনেক রিলেটিভ আছে বা উনি বিভিন্ন বই পড়তো যে কীভাবে এরকম কাজগুলা করতে হয়। অনেকক্ষণ মন্ত্র পড়ার পরে কিছু একটা যখন পড়ছিল সেই সুমনা উনি তখন দেখতেছে দরজাটা নাকি হঠাৎ করে কিছু নক করলো এবং কিছু একটা ঘরের মধ্যে প্রবেশ করে। সিলভি বলে যে ভাই, আমি স্পষ্ট বুঝতে পাই যে কোনো পাখি যদি একটা ফ্লোরের মধ্যে মানে হাঁটাহাঁটি করে, বড় নখওয়ালা পাখিগুলো যখন ফ্লোরে হাঁটাহাঁটি করলে একটা আওয়াজ হয় না, তখন এরকম একটা আওয়াজ আসলো এবং আওয়াজ আসার সঙ্গে সঙ্গে প্রত্যয় সেই কারারের মতো ভয়েসে কথা বলতে লাগলো। বলতেছে যে আমাকে ডাকলি কেন? তখন সুমনা সে সঙ্গে সঙ্গে তার পাশে একটা ছুরি ছিল, ছুরিটা নিয়ে নিজের হাতটা নিজে কেটে ফেললো। কেটে যে রক্তটা বের হয়েছে সেই রক্তটা দিয়ে একটা গোল এমন একটা বৃত্ত করে ফেললো। কারার বলতেছে তোদের তো সর্বনাশ হবে, তো এই ছেলেটার উপর কেন আমাকে আসতে বললি? তখন সুমনা আবার বলতেছে যে আমরা তো বলি না যে তুই এই ছেলেকে ভর কর। তখন কারার বলতেছে যে আমার ছেলেটা কি ভাল লাগছে, ওর রক্ত আমি খাবো। এটা বলতে না বলতেই সেই প্রত্যয় নাকি জিহ্বা দিয়ে চেটে যে বৃত্তাকার যে রক্ত দিয়ে যে বৃত্তাকারটা করেছে সেটা নাকি চেটে চেটে খাচ্ছিল এবং সঙ্গে সঙ্গে প্রত্যয়ের নাকি সেন্সটা চলে যায়। আধা ঘন্টা 1 ঘন্টা পর প্রত্যয়ের সেন্স আসে। প্রত্যয় বলতেছে যে আমার খুব দুর্বল লাগতেছে, আমি একটু বাসায় যাবো, আমাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো তোমরা। তখন প্রত্যয়কে বাসায় পৌঁছে দেওয়া হয় এবং সুমনা সেই সিলভিকে বলতেছে যে কোনোভাবেই সম্ভব না এই কারারকে দূর করা। তুমি যদি পারো, তোমাকে অনুরোধ করবো তুমি সেই জিমির সাথে কথা বলো, যার ঠিকানা আমি তোমাকে দিছিলাম, ওকে মেল পাঠাও, ও তোমার সমাধান করতে পারবে এবং তোমাকে খুব বাজে কিছু তোমাকে আছর করেছে এটা বলে। তো সিলভি উনি তো বাসায় আবার আসেন এবং ওনার একটাই চিন্তা যে এটা কে করতে পারে বা কেন হচ্ছে, যে আমাকে যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটা। তার 2-1 দিন পর সিলভি উনি বিকালে নাস্তা করে একটু ওনার রুমে এসে রেস্ট নিচ্ছিল। তো উনি নাকি ঘুমায় নাই, কিন্তু চোখটা বন্ধ করছে। তো ওনার কেন জানি ফিল হচ্ছিল যে ওনার ডান হাতটা না একটা কাগজের মধ্যে নড়তেছে। মানে উনি ফিল করতেছে যে উনি বলে যে ভাই আমি শুয়ে আছি বা হেলান দিয়ে আছি ঠিক আছে, কিন্তু আমি এতটা ঘুমেছিলাম না, শুধু আমি ফিল করতেছি যে আমার ডান হাতটা আমি একটা কাগজের মধ্যে দিয়ে কাগজের মধ্যে আমার ডান হাতটা আমি দিয়ে রাখছি আর কি। হঠাৎ করে সিলভির একটু ব্যথা লাগে না, পিঁপড়া কামড় দিলে যেরকম একটা ব্যথা হয় না, 20 পিঁপড়া কামড় দিলে সেরকম হঠাৎ করে সিলভির একটা ব্যথা লাগে। তারপর সে ফিল করতেছে যে একটা কাগজের উপর সে হাত নাড়াচ্ছে। হঠাৎ সিলভির চোখটা খুলে উঠে সিলভি এবং দেখতেছে একটা সাদা কাগজ সামনে পড়ে আছে এবং কম্পাস পড়ে আছে ঠিক সাদা কাগজটা পাশে। সিলভি দেখে যে ওর একটা আঙ্গুলে ওইখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তেছে এবং কাগজটায় লেখা প্রত্যয়। তখন কারার আবার ফিস ফিস করে বলতেছে এসে ওর কানের পাশে এসে যে সিলভি দেখ কাগজে কার নাম লেখা, ওর রক্ত কিন্তু আমি খেয়েই ছাড়বো। এটা যখন বলছে তখন সিলভির নাকি ওর মোবাইলে দেখতেছে যে প্রায় 7-8টা মিস কল। সেই মিস কলগুলো ছিল সুমনার। সে সুমনাকে ফোন ব্যাক করে এবং সুমনাকে বলতেছে প্রত্যয়ের বাসায় তাড়াতাড়ি আয়, প্রত্যয়ের খুব সমস্যা হয়েছে। তখন সিলভি ওর বুঝার আর বাকি থাকলো না যে প্রত্যয়ের কী হয়েছে। দেখতেছে যে প্রত্যয় বাসায় যায় এবং গিয়ে দেখতেছে যে প্রত্যয় সে সুইসাইড করছে, ফ্যানের মধ্যে ফাঁস দিয়ে সুইসাইড করছে। সিলভি এবং সুমনা খুব ভয় পায় এবং ওনার কেউ কাউকে কিছু বলে না। তবে সিলভির মনে একটাই জিদ যে আমার এরকম একটা বন্ধু আমার কারণে মরল, আমি এটা দেখেই ছাড়বো যে কারারকে, এবং এটা শেষ দেখে ছাড়বো। তখন সিলভি সেই সুমনার দেওয়া সেই যে মেল অ্যাড্রেসটা ছিল ওই জেমির সাথে যোগাযোগ করে। তো জেমি বলতেছে একটা ঠিকানা দেয়, বলতেছে যে তুমি অমুক জায়গায় যাও, তোমার রাজশাহী যে তোমার বাড়ি ওখানে আশেপাশে একটা লোক আছে, এক তান্ত্রিক আছে, তবে তার সাথে তোমার কয়েকদিন থাকতে হবে। তো তুমি থাকলে সে তোমাকে কিছু জিনিস শিখাবে ব্ল্যাক ম্যাজিক নিয়ে, তারপর তুমি অনেক কিছু জানতে পারবা। তখন সেই সিলভি আস্তে আস্তে সেই লোকের কাছে যাওয়া শুরু করে এবং সিলভি সাধনা করেন এবং প্রায় 7-8 মাস লেগে যায় সাধনা করতে। কিন্তু কারার নাকি ওনার পিস ছাড়ে না।
তো কিছু কিছু রিচুয়াল দিয়েছিল যেগুলোর কারণে এই কারার নাকি মাঝে মাঝে আসতো না সিলভির কাছে, এবং সিলভি নাকি এরকম প্রায় দেখা যেত মাসখানেক নাকি এরকম এমন হচ্ছিল যে সুস্থই, তার কোনো সমস্যা হয় নাই। হঠাৎ একদিন রাতে সিলভি ওর রুমে জানলা জানি কে নক করছিল, নক করতেছে, এবং সিলভি মানে ভাবে যে কে এটা নক করবে। তো সিলভি আর খেয়াল করে জানলার পাশে যায়, জানলাটা খুলে হয়তো কিছু আবার আছে নাকি সে দেখবে। তো তখন সে সিলভি অনুভব করলো যে ঘরে একটা গরম বাতাস মানে ঢুকছে। সঙ্গে সঙ্গে সিলভি খেয়াল করলো কারার আবার আবার কানের কাছে এসে ফিস ফিস করে বলতেছে, অনেক দিন পর তোর কাছে আসলাম, কেমন আছিস তুই। এটা বলতে না বলতে সিলভি সেই তার যে তান্ত্রিকের সাথে তার পরিচয় ছিল, তান্ত্রিক কিছু মানে তাকে রিচুয়াল দিয়েছিল, সেই রিচুয়ালের মাধ্যমে সিলভি একটা জিনকে হাজির করে, যে কিনা কারারের থেকেও বেশ শক্তিশালী ছিল। সেই জিনকে সিলভি বলে যে আপনি আমাকে বাঁচান, দেখেন এই কারার সবসময় আমাকে এই সমস্যা করে এবং আমাকে প্রথম থেকে সে ক্ষতি করে আসছে। তখন সে জিনটা বলতেছে যে আমি জানি কারারকে এবং কারার কেন তোমাকে ক্ষতি করতেছে, তো আজকে কারারই তোমাকে বলবে যে কি সমস্যা হচ্ছে ওর এবং কী কারণে সে এই কাজগুলো করতেছে। তখন সেই ভালো জিনটা কারারকে অনেক জোর জবরদস্তি করে। তো সিলভি বলে যে ভাইয়া সেই মুহূর্তে আমি শুধু ঘরের মধ্যে দুইটা কালো ছায়া দেখতেছিলাম, একটা কালো ছায়া ছিল বেশ লম্বা আকৃতির, তার থেকে একটু খাটো আকারে ছিল আরেকটা কালো ছায়া। এমন মনে হচ্ছিল যে দুজন দুজনের সাথে ধস্তাধস্তি করতেছে। তখন কারার বলতেছে যে আমি সব কিছুই বলবো, তো আজকে আমাকে আমাকে আমার কোনো ক্ষতি করবি না, মানে সিলভিকে বলতেছে। তখন সে ভালো জিনটা যেটা সিলভির পক্ষে ছিল সে বলতেছে কারারকে যে বল কি হয়েছে আগে, তো এটা বল। তখন কারার বলে যে এই বাসায় সিলভির একটা দুঃসম্পর্কের আঙ্কেল আছে, এক চাচা আছে, যেই চাচা চায় যে এই বাড়িটা দখল করার জন্য, সে ছোটোবেলা থেকেই চাচ্ছে, এবং এর একটাই উপায় সিলভি যদি মারা যায় তাহলে সিলভির বাবা তো বয়স হলে এমনি মারা যাবে, তখন তারপরে যাতে এই চাচা সব সম্পত্তি ভোগ করতে পারে, এই জন্য এই চাচা সিলভিকে ব্ল্যাক ম্যাজিক করছে। তো এই জন্য আমি সবসময় সিলভির সাথে থাকি এবং সিলভিরকে আমি সবসময় চেষ্টা করি যে মেরে ফেলবো, কিন্তু ওকে কেন মারতে পারি না। তখন সে ভালো জেনটা বলতেছে যে তুই এই কাজটা করলি, তোর কি এটা করা ঠিক হয়েছে। কারার বলতেছে যে আমি হচ্ছে গোলাম, আমাকে যে যেরকম যখন ব্যবহার করবো আমি সেভাবে ব্যবহার করবো, সেভাবেই আমি কাজ করব। তো এরকম অনেক বলার পরে সেই সিলভি আবার বলতেছে যে ভালো জিনটাকে বলতেছে যে কারারকে আমার জীবন থেকে সরায় দেন। তখন কারা নিজে থেকেই বলতেছে যে আমি তোর জীবন থেকে এমনি চলে যাব, কারণ তোর যে চাচা সে আমাকে আর বেশি দিন ব্যবহার করতে পারবে না। এটা বলার পর সেই ভালো জিনটা শুধু সিলভিকে একটা কথাই বলে যে আমি যাওয়ার পর এই কারার তোমার জীবনে আর কখনো আসবে না, তুমি সুস্থ হয়ে যাবা এবং তুমি মানসিকভাবে যে অশান্তিতে ছিলে এত বছর তোমার আর কোনো সমস্যা হবে না। তখন এরকম ঘন্টা খানিক পর নাকি ওরা এরকম যখন কথাবার্তা বলছিল তখন সিলভি দেখে যে হঠাৎ করে আস্তে এই দুইটা ছায়া ওর রুম থেকে চলে যায়, এবং সিলভি তখন রুমের লাইট জ্বালায়। তখন মানে ও বলছে ভাই লাইট জ্বালানোর পর আমার এতটা ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে আমার মানে ঘাড়ের উপর থেকে কিছু একটা বোঝা চলে গেছে। পরের দিন সিলভি সেই ওর যে তান্ত্রিক ছিল, যে তান্ত্রিক, সেই তান্ত্রিকের কাছে যায়। তখন তান্ত্রিককে বলে পুরোটা ঘটনা যে আমার গতকালের পর থেকে মনে হলো যে এরকম এতদিন তো আমার সাথে সেই কারার আসে নাই, গতকাল আসছিল, তো সে যাওয়ার পর আমার খুব রিল্যাক্স লাগতেছে। তখন সেই তান্ত্রিক বলে যে আমি জানি যে জিন ভালো জিন ছিল সে কারারকে তোমার জীবন থেকে সরায় ফেলছে। তখন সিলভি কারণবশত সেই তান্ত্রিককে বলে যে আচ্ছা আপনি তো অনেক দিন ধরেই আমাকে এরকম এরকম মন্ত্র শেখাচ্ছেন বা আপনি এরকম আমাকে অনেক কিছু শিখিয়েছেন, তা আমি জানতে পারি যে এই যে আপনি সাধনা করতেছেন বা যে কাজগুলো শিখছেন এটা কীভাবে সম্ভব হয়েছে। অবাক হলে সত্য সেই তান্ত্রিক বলতেছিল যে হ্যাঁ এটা আমি তোমাকে জানাবো, কিন্তু তুমি আমাকে খারাপ ভাবতে পারবা না। তো সিলভি বলেন আপনি কীভাবে এইগুলো শিখছেন। তখন সেই লোক বলে যে আমি এতটাই খারাপ ছিলাম যে আমি আমার নিজের সন্তানকে ধ্বংস করে, মানে জাদুটোনা দিয়ে আমার নিজের সন্তানকে আমি মৃত্যুর কোলে হলে মানে আমার জাদুটোনা কারণে আমার নিজের সন্তান মারা গেছিল, এবং এক কথায় আমার ফ্যামিলি আমাকে ছেড়ে চলে যায়। তারপর আমাকে নিয়ে অনেক মামলা মোকদ্দমা করছিল কিন্তু কোনো প্রমাণ পায় নাই, কিন্তু আমি এই খারাপ কাজটা করার পর তখন এই জাদুটোনা শিখি এবং তারপর থেকে আমি এখন পর্যন্ত আসি। সিলভি এটা শোনার পর ওর নাকি এত খারাপ লাগে, তখন নাকি ওর সিদ্ধান্ত নেয় আর জীবনে কখনো সে যাই জাদুটোনা এগুলো শিখবে না, এবং সেই লোককে বলে যে আমি না জেনে আপনার সাথে এরকম জাদুটোনা শিখছিলাম, কিন্তু আপনাকে একটাই ধন্যবাদ যে আপনি আমার জীবন থেকে কারারকে সরাই ফেলছিলেন, তবে এই খারাপ কাজ আমি বলবো কেউ যাতে না শিখে।
তারপর সিলভি আমাকে বলে যে ভাইয়া তারপর তো আমি ওনার সাথে আর কোনো কন্ট্যাক্ট করি না, আর এরকম খারাপ জিন আমার সাথে আর আসে না। তো এটাই ছিল ঘটনা। এই ঘটনাটা অনেক বড় ছিল। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসছে আরও কিছু ঘটনা নিয়ে, সাথেই ততক্ষণ পর্যন্ত থাকবেন। আমি বলবো শেষ পর্যন্ত থাকবেন, কারণ আরও কিছু ঘটনা এবং ভয়ঙ্কর ঘটনা আছে।